তো মিশনে গিয়ে সেখানে আসলে সে ফিস করছে যে এখন তো আমার ইংলিশ শিখতে হবে, কোনো উপায় নেই। এই মিশনে গিয়ে তার এত ব্যস্ততার ভিতর সে আবার অনলাইন ক্লাস করেছে। I have learned many things from this center. For example, how can I improve myself? How can I develop my speaking skill? এখানে একটা বড় একটা ইতিহাস আছে। প্র্যাকটিস ইংলিশে যে আমি ভর্তি হয়েছি, এটা লজ্জার কিছু নেই। আমি একেবারে আমার শ্বশুর বাড়ি থেকে ঋণ করে এনেছি এই টাকাটা। ইনফ্যাক্ট শ্বশুর বাড়ি থেকে ঋণ করে হলেও প্র্যাকটিস ইংলিশ আসা দরকার। জি, গুরুত্বটাকে ফিল করাইছে হচ্ছে প্র্যাকটিস ইংলিশ। আউটডোরে কথা বলার মাধ্যমে আমাদের যে সংকীর্ণতা, আমাদের মনের যে ভয়, এই ভয়গুলো দূর হয়েছে। তো আমি আরও 2-3টা সেন্টার ভিজিট করি, তো সবগুলোতে আমি একটা করে ডেমো ক্লাস নিই। তো ডেমো ক্লাস নেওয়ার পরে আমার মনে হলো যে প্র্যাকটিস ইংলিশ ভালো ওইগুলো থেকে। আচ্ছা, তো ওখানে ক্লাসে মানে মাইক্রোফোন হাতে নিয়ে সবার সামনে কথা বলতে হয়? হ্যাঁ, মানে কথা বলতে হবে আরেকজনের সাথে, একটা বন্ডিং বিল্ড করতে হবে, সেটা শিখছি এখানে। এই প্র্যাকটিস ইংলিশে স্যাররা আমাদের সাথে এত ফ্রেন্ডলি যে আমরা এখানে কোনো শেকি ফিল করতাম না। স্যারদের কাছে খুব মানে ফ্রেন্ডলিভাবে সব কিছু কমিউনিকেট করতে পারতাম। ইভেন ওরা না, আমার প্যারেন্টস, আমার টিচার সবসময় আমাকে বলছে গ্রামার শিখো, গ্রামার শিখলে ইংলিশ ভালো করো। আপনি চাইলে ফ্রিতেও ক্লাস করতে পারবেন। আমি এমন অনেক বেনিফিট পাইছি। তুমি কত টাকা জরিমানা দিয়েছো? আমি এখন ইংলিশের জন্য জরিমানা দেয়নি। এই মাও এখন আমার প্র্যাকটিস ইংলিশের ভিডিওসের মধ্যে এখন কমেন্ট করে আনবিলিভেবল। যে স্টুডেন্টগুলো প্রথম কথা বলতে পারতো না, একটা সময় পর দেখলাম তারা খুবই কনফিডেন্সের সাথে ইংরেজিতে স্পিকিং করতেছে। তো তখন আমি সেই কোচিং সেন্টারে যাই। প্রায় প্রতিদিন 3 ঘন্টা করে পড়ানো হয় প্রতিদিন, এবং সপ্তাহে 6 দিন ক্লাস হয়। আমরা চাই যারা নতুন, যারা আসতে চায়, যারা শিখতে চায়, তারা যেন আমাদের স্টুডেন্টদের কাছ থেকে ফিডব্যাক নেয়। কেউ আর বাংলা বলবে না, সবাই ইংরেজি বলবে। এইটাই কি আপনার চাওয়া? মানে গতকাল আপনি যা ছিলেন তা থেকে আজকে 1%ও বেটার কোনো কিছু করছেন কিনা? টিচার ছিলেন হিউজ বিভাগে, আচ্ছা, বাট সে আমাদের সাথে ইংরেজিতে কথা বলতো। আপনাকে পুরো সেন্টেন্স মেক করতে হবে সেটা কোনো কথা না। আপনি শুধু ওয়ার্ডটা বলেন, আপনি যতটুকু জানেন ততটুকু আপনি বলেন। আমি এটা মনে করি, এবং স্যার অলরেডি আমাকে প্র্যাকটিস ইংলিশে আমাকে একজন টিচার হিসেবে নিযুক্ত করেছেন। সেরকম বিরক্ত ভাব আসলে আমাদের লাগে না। আমরা কিছুটা মজা করেই ইংরেজি শিখি। আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি ইনোভোটক্সের আজকের পর্বে। জাতিসংঘের 6টি অফিসিয়াল ল্যাঙ্গুয়েজের অন্যতম গুরুত্বপূর্ণ ল্যাঙ্গুয়েজ, যেটিকে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ হিসেবে পুরো বিশ্ব রিকগনাইজ করছে, ইংলিশ। সে ইংলিশ নিয়ে আমাদের দেশের মানুষের মাঝে ব্যাপক ভীতি যেমন রয়েছে, আবার ইংলিশ শেখার প্রতি ব্যাপক আগ্রহ রয়েছে। সেই ইংলিশকে সহজবোধ্য করবার জন্য, আমাদের দেশের সকল শ্রেণী পেশার মানুষের কাছে পৌঁছে দেবার জন্য এদেশে যে সকল প্রতিষ্ঠানগুলো কাজ করছে, তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠান এবং খুবই ওয়েল নোন প্রতিষ্ঠান প্র্যাকটিস ইংলিশ। প্র্যাকটিস ইংলিশের সংস্পর্শে এসে যে সকল শিক্ষার্থীরা ইংলিশে নিজেদেরকে দুর্দান্ত করে গড়ে তুলেছেন, এমন কিছু শিক্ষার্থীকে আজকের এপিসোডে আমন্ত্রণ জানিয়েছি। আমরা জানার চেষ্টা করব কিভাবে প্র্যাকটিস ইংলিশের সংস্পর্শে এসে তারা নিজেদেরকে ইংলিশে দুর্দান্ত করে গড়ে তুলেছেন এবং ইংলিশ এক্সপার্ট হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠা করেছেন। চলুন পরিচয় করিয়ে দিচ্ছি আমাদের আজকের সে সকল আমন্ত্রিত অতিথিদের। প্রথমেই পরিচয় করিয়ে দিব জনাব কামরুল ইসলাম, যিনি আপাতমস্তক একজন আলেম হওয়া সত্ত্বেও প্র্যাকটিস ইংলিশের সংস্পর্শে এসে তিনি নিজেকে ইংলিশে একজন এক্সপার্ট হিসেবে গড়ে তুলেছেন। পরিচয় করিয়ে দিচ্ছি সরাসরি আমাদের আজকের আমন্ত্রিত অতিথি জনাব কামরুল ইসলাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনি কেমন? আলহামদুলিল্লাহ, খুবই ভালো আছি। আপনি একজন আলেম দেখতে যেটা মনে হচ্ছে, আপনি আসলেই আলেম কিনা? জি আলহামদুলিল্লাহ, আমি আমার হিফজ শেষ করি নরসিংদীর স্বনামধন্য প্রতিষ্ঠান জামিয়া কাসিমে কামিল মাদ্রাসা থেকে। আচ্ছা, পরবর্তীতে আমি কবি মাদ্রাসাতে একেবারে শুরু থেকে নিই দাওরায়ে হাদিস তাকমিল, যেটাকে তাকমিল ফিল হাদিস মাস্টার্স, গ্রেট, এটা কমপ্লিট করি জামিয়া তুল মানহাল উত্তরা, একটি স্বনামধন্য প্রতিষ্ঠান। তারপর যাত্রাবাড়ি থেকে জামিয়াতুল মাআরিফ 1 বছরের ইসলামিক লর উপর ডিপ্লোমা কোর্স করি। মানে আপনি একজন হাফেজ এবং কওমি মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড থেকে আপনি একজন আলেম। জি, এবং আচ্ছা। ইফতার পড়ার সুযোগ হয়েছে মুফতি। গ্রেট গ্রেট। আপনি কখনো স্কুল, কলেজ অথবা সরকারি মাদ্রাসা বলতে আমরা যেগুলো বুঝি আলিয়া মাদ্রাসা, সেখানে কখনো পড়ার ইচ্ছা আপনার ছিল না? আসলে ইচ্ছা থাকা না থাকা একটা বিষয় থাকে। তো আমরা যেহেতু ফ্যামিলিগতভাবে পড়ালেখা করি, তো ফ্যামিলির দিক থেকে একটা চাওয়া থাকে, তো ওই দিক থেকেই আর কি আমার আগানো। আচ্ছা আচ্ছা, গুড। কওমি মাদ্রাসার শিক্ষার্থীরা তো সাধারণত ইংরেজি অথবা জেনারেল সাবজেক্টগুলোতে খুব একটা তাদের প্রেশার থাকে না, বা তাদের সিলেবাসও তেমন একটি নেই, ফলে তারা এই দিকগুলোতে খুব একটা এক্সপার্ট হয়ে ওঠে না। আপনার জি। আগ্রহটা আসলে ইংরেজি শেখার প্রতি এটি কখন কিভাবে জন্ম নিল? দেখা যাচ্ছে আমাদের বাংলাদেশে কওমি মাদ্রাসার 100% থেকে
90% মাদ্রাসায় এরকম অবস্থা, আপনি যেই বাস্তবতাটি তুলে ধরেছেন। বাকি কিছু প্রতিষ্ঠানে এরকম ব্যতিক্রম রয়েছে, তার মধ্যে একটি আমি যে প্রতিষ্ঠানে পড়ালেখা করেছি জামিয়াতুল মানহাল, সেখানে বাংলা এবং ইংরেজি এবং আরবি এই 3টি ভাষাকে সমানভাবে গুরুত্ব দেওয়া হতো এবং আমাদেরকে আমাদের এই ছোট সময় থেকেই ইংরেজি শেখার জন্যে আমাদেরকে উদ্বুদ্ধ করা হতো। আচ্ছা, তো ওই জায়গা থেকেই আমি আমাদেরকে হয়তো ওয়েলনোনভাবে আপনি যেটা বললেন যে একেবারে পুরোপুরি শিখিয়ে দেওয়া হয়নি, কিন্তু একটা বীজ ওনারা বপন করেছেন। মানে তখন থেকে আপনার ইংরেজি শেখার প্রতি এই যে ভালোবাসা জি, বা অবশ্যই। আগ্রহ। জি জি জি। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো তখন আপনি মাদ্রাসায় কোন ক্লাস পর্যন্ত পড়েছিলেন ইংরেজি? মাদ্রাসায় আমাদেরকে 6 পর্যন্ত পড়ানো হতো। ক্লাস 6 এর ইংরেজি পড়ানো হয়েছিল, অ্যান্ড দেন আপনি ইংরেজি আরো উচ্চতরভাবে শেখার জন্য তখন কি করেছেন? তার পরবর্তীতে আসলে কোনো সুযোগ আমার হয়নি, কারণ পরবর্তী যখন আমরা উপরের ক্লাসগুলোতে উঠি তখন আমাদের সাবজেক্টগুলো কঠিন হয়ে পড়ে এবং আরবি সাবজেক্টগুলো বেশি চলে আসে। তখন আর আমার আসলে সুযোগ হয়নি ইংরেজি চর্চা করার। বা বাকি এখানে একটি জিনিস আমি আপনাকে উল্লেখ করতে চাই, আমার এই যে সুপ্ত এই আগ্রহ ভিতরে ছিল, তো আমি ওই জায়গা থেকে ইংরেজি কোনো কিছু দেখলে, একটা ব্যানার যদি আমি রাস্তায় দেখতাম তো ব্যানারটা আমি পড়তাম যে এই ব্যানারে ইংরেজিতে কি লেখা আছে। আচ্ছা আচ্ছা। এমনকি আমাদের দেশের যে ওষুধ কোম্পানির যে ডিসক্রিপশন একটা দেওয়া থাকে ভিতরে, ওইটাও আমি মাঝে মাঝে দেখতাম। এবং আমি যদি কোনোটা না পড়তাম আমি কাউকে জিজ্ঞেস করতাম যে ভাই এই বানানটা কেমন, এই উচ্চারণটা কি। আচ্ছা। তো এই একটা আগ্রহ আমাকে কাজ করেছে আমার রিডিং স্কিল যেটা, এটা ধরে রাখার ক্ষেত্রে। ও গ্রেট। তো আপনি দাওরা হাদিস শেষ করার আগে তখন পর্যন্ত কোনো ইংলিশ কোচিং সেন্টার বা এ ধরনের কোনো স্পোকেন ক্লাব এগুলো না না, দাওরা হাদিসের আগ পর্যন্ত আমি যেহেতু একটি খুব টাইট যে নিয়মকানুন মেনটেন করা হয় এরকম মাদ্রাসায় পড়েছি, এবং আপনি যেটা বললেন যে পরীক্ষা দেওয়ার সুযোগ বা কিছুই ছিল না, আমরা বের হতে পারতাম না, টোটালি এমন একটা জেলখানার মতো আর কি। আপনার বের হতে হলে ছুটি নিয়ে টোকেন নিয়ে বের হতে হতো। এমন হয়েছে অনেক সময় যে ছোটবেলায় ছুটি নেওয়ার জন্য আব্বা আসছে, আমি কান্না করতেছি, ছুটি দেওয়ার জন্য ওস্তাদকে বলতেছি, কিন্তু টিচার ছুটি দেন নাই, বাড়ি যেতে পারিনি। তো এরকম একটা জায়গা থেকে আসলে সুযোগ হয়নি বাইরে পড়ার। নর্মালি যেটা হয় যে দাওরা হাদিস শেষ করার পরে তো সবাই প্রফেশনাল লাইফে চলে যায়। আপনি দাওরা করেছেন, ইফতা করেছেন, আপনি হয়তো প্রফেশনাল লাইফে চলে যেতেন, সেটি হোক মসজিদের খিদমত অথবা কোনো মাদ্রাসার খিদমত, যেখানেই হোক না কেন। মানে আপনি আসলে তখন কি মনে করলেন যে আমাকে ইংরেজিটা আরো ভালো করে শিখতে হবে বা জানতে হবে, সেই মানে প্রেরণাটা কেন আসলো আপনার ভেতরে? এখন আসলে আমি যদি শুধু দাওরা হাদিস পড়ি বা ইফতা পড়ি, আপনি আসলে আমাদের দেশের বর্তমান অবস্থা খুব ভালো জানেন যে আসলে এখন কেউ যদি নিজের স্কিলগুলোকে ডেভেলপ না করে কোনো ক্ষেত্রেই তিনি কাজ করতে পারবেন না, হোক সে আলেমীদ্বীন, হোক সে জেনারেল শিক্ষিত, যে কোনো কিছুই হোক। তো আমার জায়গা থেকে আলহামদুলিল্লাহ আমি বর্তমানে আমার ইফতা শেষ করার পরে আমি চেষ্টা করছি আল আজহার ভার্সিটিতে অ্যাডমিট হওয়ার জন্যে। তো আগামী 19 তারিখে আমার ফ্লাইট হবে ইনশাআল্লাহ, আপনাদের কাছে দুয়ার আবেদন। তো এই বাহিরে যাওয়া, তো বাহিরে গেলেও এখানে কিন্তু আমার আরবির উপর ডিপেন্ডেন্ট। আমি যেই লুগা পরীক্ষা দিয়েছি, ল্যাঙ্গুয়েজ টেস্ট যেটা বলে, এটা সম্পূর্ণ আরবির উপর ছিল, কিন্তু ইংরেজিটা কেন আসলো? তো আমি যদি আল আজহারেও যাই, সেখানে প্রায় 20-150 কান্ট্রি থেকে স্টুডেন্টরা পড়ে, তো সবাই কিন্তু আরবি নট আন্ডারস্ট্যান্ড অ্যারাবিক, বাট সামওয়ান আন্ডারস্ট্যান্ড ইংলিশ ইজ বেটার ফর অ্যারাবিক। সো এটা একটা জিনিস। আর আরেকটি জিনিস হলো এটা তো হায়ার এডুকেশন এবং স্কিল আমাদেরকে উন্নত করতেই হবে, পাশাপাশি আমার একটা নিজের স্বপ্ন এবং ইচ্ছা যে আমি আমার এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, কোরআনের বাণী, এই বাণীকে আমি পুরো বিশ্বের মানুষের কাছে, ওয়ার্ল্ড ওয়াইড, ইট ইজ মাই বিগেস্ট ড্রিম, আই ওয়ান্ট টু শেয়ার দ্য বিউটি অফ ইসলাম উইথ পিপল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ইন আ রেসপেক্টফুল অ্যান্ড পজিটিভ ওয়ে। এটা আমার একটা স্বপ্ন। এইটা হচ্ছে উইদাউট ইংলিশ, এটা উইদাউট ইংলিশ ইজ নট পসিবল। ইউ কান্ট কমিউনিকেট উইথ এনিওয়ান উইদাউট ইংলিশ অ্যান্ড দ্য হোল ওয়ার্ল্ড। আচ্ছা আচ্ছা, তখন আপনি প্র্যাকটিস ইংলিশের সন্ধান কিভাবে পেলেন? আমি যখন সোশ্যাল মিডিয়াতে প্র্যাকটিস ইংলিশের একটি ভিডিও আমার সামনে আসে, তো আমি দেখছি যে স্যার খুব ফ্লুয়েন্সির সাথে ইংরেজি বলছেন এবং শিক্ষার্থীরা খুব আগ্রহের সাথে প্র্যাকটিস করছে। আচ্ছা। এবং আরেকটি ভিডিওতে আমি দেখি স্যার বলেন যে মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য আলাদাভাবে স্যার একটি আয়োজন করেছেন রমজানের আগে পরে ছুটির সময়ে, যেখানে মাদ্রাসা শিক্ষার্থীরা ইংরেজি শিখবে। তো আমাকে এটা খুব প্রভাবিত করে যে নরসিংদীর মতো একটি জায়গায় যেখানে আসলে প্রতিষ্ঠান রয়েছে অনেক, তো মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য আলাদাভাবে একটা ভাবার যে জায়গা, এটাকে আমাকে প্রভাবিত করে।
পরবর্তীতে আমি সরাসরি প্র্যাকটিস ইংলিশে স্যারের সাথে কথা বলি, আমার অবস্থানগুলো জানাই। তো স্যার কিন্তু আমাকে প্রথম বলেন নাই যে না আপনি প্র্যাকটিস ইংলিশে আপনি অ্যাডমিট হন, আপনি ভর্তি হন, এটা আমাকে বলেন নাই। আচ্ছা স্যার আমাকে কন্ডিশনগুলো বলেছেন যে এটা এটা এটা, এখন চুজ আপনার। আচ্ছা তো এই জিনিসটা আমার খুব প্রভাবিত করেছে। পরবর্তীতে আমি বাসায় পরামর্শ করে আমি প্র্যাকটিস ইংলিশে ভর্তি হই। ভর্তি হওয়ার আগে আপনি যেমনটা শুনেছেন বিজ্ঞাপনে জি। বা ফেসবুকে দেখেছেন, যেখানেই দেখেন না কেন, যে আসলে এখানে মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য এই এই আয়োজন আছে, এই এই ফিচার সেখানে আছে, আপনি যখন ভর্তি হলেন তখন কি পেলেন সেখানে? আলহামদুলিল্লাহ, রব্বে কারিমের শুকরিয়া আদায় করছি এবং শুকরিয়া আদায় করছি আমাদের ফাউন্ডার এবং সিও প্র্যাকটিস ইংলিশের অনারেবল টিচার আরিফুল ইসলাম স্যার, যে উনি যে কথাগুলো আমাকে বলেছিলেন, উনি আমাকে বলেছিলেন যে আপনাকে কনসিস্টেন্সি মেনটেন করতে হবে। আপনি যদি নিয়মিত পড়েন, নিয়মিত ক্লাসগুলো আপনি করেন, অবশ্যই আপনি 3 মাস লাগবে না, আপনি 2 মাস পরে আপনি ফ্লুয়েন্ট ইংরেজি পড়তে পারবেন। এবং আমি যদি মানে কসম করেও বলি, আমি হানেস হব না ওয়াল্লাহি, মানে আমি কিন্তু 2 মাস পরেই আমি রেগুলার ক্লাস করেছি, রাতেও সকালেও। আর আরেকটি বিষয় আমি বলতে চাই, প্র্যাকটিস ইংলিশ এখানে কোনো ধরা বাধা করে না যে আপনি সকালে আসলে রাতে আসতে পারবেন না বা এরকম। আপনি শিখতে চাইলে আপনার জন্য প্রপার সময়, টিচার, জায়গা আপনার জন্য সম্পূর্ণ, আপনি শিখতে পারবেন। আচ্ছা এরকম এই জায়গা থেকে তো আমি আমার জায়গা থেকে চেষ্টা করেছি, রেগুলার ক্লাসগুলো মেনটেন করেছি। তো এবং ওনারা আমাকে স্পিকিং পার্টনার অ্যাপের মাধ্যমে ওনারা কানেক্ট করে দিয়েছেন, আমি ওদের সাথে কথা বলেছি। তো আলহামদুলিল্লাহ আমি প্রথম দেখা যাচ্ছে 5 মিনিট কথা বলতেছি, পরে আর বলতে পারতেছি না। আমি একটা কাগজে লেখে শুরু করেছিলাম যে নার্ভাস হয়ে যাচ্ছি, শরীরে ঘাম বের হচ্ছে, বলতে পারতেছি না, যেহেতু একজন পাকিস্তানি ধরছেন, একজন অস্ট্রেলিয়া থেকে ধরছেন। পরবর্তীতে আস্তে আস্তে দেখা যাচ্ছে যে এরকম অনলাইনে অনলাইনে পাকিস্তানি অস্ট্রেলিয়ানরা কিভাবে কানেক্টেড হলেন? এটা হলো ওই একটি অ্যাপ রয়েছে ওপেন টক এবং এপিসোডেনটা একটু বেশি ব্যাপক, ওপেন টকটা একটু পাকিস্তানি ইন্ডিয়ান। তো ওই জায়গা থেকেই আর কি আমরা কথা বলেছি এবং উই কমিউনিকেট এনিওয়ান ওয়ার্ল্ড ওয়ার and we discuss many things about our life, about our nature, about our countries. এই ডিসকাশনগুলো ওই 3 মাসের সময়ের মধ্যে হতো। শুরুর দিকে আপনাকে এখানে যে মেথডটা শেখানোর, যে মেথডটা প্র্যাকটিস ইংলিশের সবচেয়ে চমৎকার দিক হলো ওনারা স্টুডেন্টকে তার স্তর অনুযায়ী অ্যাসেস দ্য লেভেল স্টুডেন্ট। আচ্ছা, তো দেন দে আর স্টার্টিং ওয়ার ফ্রম দ্য স্টুডেন্ট ইট দ্য লেভেল, মানে স্টুডেন্ট যেই লেভেলে আছে সেখান থেকে শেখানো শুরু করে তারা। প্রথমেই আপনাকে একটা ইন্টারভিউ নেওয়া হবে, আপনি কোন স্তরে রয়েছেন, তো সেই স্তর থেকে আপনাকে শেখানো হবে। তো এখানে স্যার যে মেথডের কথা বলেছেন যে অনেক ভার্ব মুখস্থ করা, তার পরবর্তীতে এই প্র্যাকটিসটা এবং আমাদের আউটডোর ক্লাসগুলো আমাদেরকে অনেক উপকার করেছে। আউটডোরে কথা বলার মাধ্যমে আমাদের যে সংকীর্ণতা, আমাদের মনের যে ভয়, এই ভয়গুলো দূর হয়েছে। আচ্ছা আচ্ছা, অনেক কোচিং সেন্টারকে বলতে শোনা যায় যে তারা মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য স্পেশাল যে ব্যাচগুলো করে, হ্যাঁ, সেখানে মাদ্রাসার শিক্ষার্থীরা আসলে যে ব্যাকগ্রাউন্ডের বা যে পড়াশোনাগুলো করে আসে তাদের সাথে মিলিয়ে তাদের মতো করে হয়তো কোনো শিট অথবা নোট তারা তৈরি করেছে, যেখানে ইলমে নাহু অথবা ইলমে সরফের মতো করে লাইক ওখানে যদি থাকে ফাআলা, হ্যাঁ, সে করেছে এটা, ফেলে মাজি মুজারে, এই যে ব্যাপারগুলো এখানে এমন করে কি এখানে প্র্যাকটিস ইংলিশে শেখানো হয়? এখানে আমি একটি বিষয় বলতে চাই, দেখুন আপনাকে যদি কোনো ভাষা শিখতে হয়, হ্যাঁ, হয়তো অনেক জায়গায় বলা হয় যে ফালার কিন্তু ইংরেজিতে কোনো কিছু নাই, হয়তো এতটুকু আমরা বলতে পারি। আপনি কিছু জিনিসের মিল পাবেন, এটা হলো আসলে মনের সান্ত্বনা। আচ্ছা, বাকি কেউ যদি আরবি ভালো বোঝে হ্যাঁ, সে ইংরেজিও বলতে পারবে। আচ্ছা, আসলে ল্যাঙ্গুয়েজের মূল মন্ত্রটা কি? এটা হলো যে কোনো একটা ভাষায় আপনার যখন দখল থাকবে তখন 3-4টা ভাষা আপনি আরো সহজে নিতে পারবেন। ঠিক আছে, স্পিকিং এন্ড লিসেনিং, রাইটিং, এই যে 3টা মূল মন্ত্র, এটার উপর আসলে দখল থাকা জরুরি। আচ্ছা, আমি মনে করি এখানে কোন মূল মন্ত্রের উপরে হচ্ছে প্র্যাকটিস ইংলিশটা ফোকাস করে? এটা কি প্র্যাকটিস ইংলিশ আসলে রিডিং, রাইটিং, লিসেনিং, স্পিকিং, গ্রামার, ভোকাবুলারি সব কিছুর উপরেই বিস্তরভাবে একটা ফোকাস থাকে। বাকি মেন ফোকাসটা থাকে স্পিকিং এর উপরে প্র্যাকটিস ইংলিশে। এবং আপনি পূর্ববর্তী যে কোয়েশ্চেন করেছিলেন যে এখানে আসলে মাদ্রাসা শিক্ষার্থীদের আলাদা বলতে এখানে শুধুমাত্র মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য আলাদা ব্যাচ থাকে না, ওনাদের ব্যাচগুলো ব্যাপক থাকে, সবাই অংশগ্রহণ করে, কিন্তু তাদের শেখানোর পদ্ধতিটা সহজ।
তাদের আচ্ছা, শেখানোর আচ্ছা। পদ্ধতিটা সহজ। আপনাকে গ্রামারের যে মারপ্যাচ রয়েছে এটাতে না ঢুকিয়ে দিয়ে বরং বলার মাধ্যমে, প্র্যাকটিসের মাধ্যমে, মুখ খোলার মাধ্যমে ওনারা স্টুডেন্টকে এগিয়ে দেন। গ্রেট, অনেক ভালো লাগলো জনাব কামরুল ইসলাম। প্র্যাকটিস ইংলিশের মাধ্যমে আপনি যেভাবে ইংরেজি শিখেছেন এবং ওয়ার্ল্ড ওয়াইড আপনি কমিউনিকেট করছেন আপনি বিভিন্ন মানুষের সাথে। সো আই থিঙ্ক এটা আমাদের জন্য, আমাদের দেশের সাধারণ শিক্ষার্থী বলি অথবা মাদ্রাসা শিক্ষার্থী বলি, সবার জন্য এটা খুবই একটা বেটার ফর্মুলা। নিশ্চয়ই প্র্যাকটিস ইংলিশ আপনার মতো আরো অনেক আলেমকে তারা ইংরেজিতে জি। কথা বলার জন্য দক্ষ করে গড়ে তুলেছে বা আমি তুলছে এখানে প্রতিনিয়ত। শেষে একটি কথা, আমাদের সাথে 1 মাসের জন্য হ্যাঁ, আমাদের একজন স্টুডেন্ট ছিল আলামিন ভাই। হুম। তো উনি আমার থেকেও বেটার ছিলেন। আচ্ছা। উনি শুধু 1 মাসে শুরু থেকে আমি ওনাকে দেখে অবাক হতাম যে উনি, তো এই জায়গাটা কি আসলে কেউ যে কোনো স্বনামধন্য প্রতিষ্ঠানে ভর্তি হলো কিন্তু নিজের চেষ্টা প্রচেষ্টা যদি না থাকে কেউ কখনো ইংরেজি বলতে পারবে না। মূল মন্ত্রটা হল আমার নিজের প্রচেষ্টা থাকা লাগবে, প্রতিষ্ঠান তো আমাকে এগিয়ে দিবে। ডেফিনেটলি ইন্ডাস্ট্রিটা আপনাকেই করতে হবে এবং এই কারণে তো ইন্ডাস্ট্রিকে কি টু সাকসেস বলা হচ্ছে। জি জি জি। সো এটা আপনাকে করতে হবে। খুবই ভালো লাগলো জনাব কামরুল ইসলাম। নিশ্চয়ই আপনার এই গল্প আমাদের দর্শকদের অনুপ্রাণিত করবে। ইনশাআল্লাহ আমি আপনাদের কাছে দোয়া চাই এবং আপনার সাথে কথা বলতে পেরে, আমি আগেও আপনার ভিডিওগুলো দেখতাম, খুব ভালো লাগতো এবং এখানে অনেক বড়রা এসেছেন So আমাদের kind দেশের। of you. তো আজকে আপনার সাথে কথা বলতে পেরে আমি অনেক আনন্দিত। জাযাকুমুল্লাহ তাআলা। জাযাকাল্লাহু ইয়াক। মাহির ফয়সাল, এবার আমি তোমার গল্পটা শুনতে চাই। তুমি কি ওটা বললাম তুমি তো বয়সে ছোটই হবা, হ্যাঁ, আর যতটুকু অনেক ছোট। শুনেছি তুমি মাত্রই এসএসসি পাস করেছো। কোন স্কুল থেকে? আমি এসএসসি দিয়েছি নাসিমা কাদের মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমস থেকে। এখান থেকে আল্লাহর মতো জিপিএ 5 পেয়েছিলাম। 2026-এ? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। সারা দেশে খুবই আলোচিত, কিছুটা সমালোচিত স্কুল এই মুহূর্তে। তোমাদের 300 কতজন যেন? 382 জন ছিল। 382 জনের মধ্যে 382 জনই প্লাস সবাই পেয়েছো। পেয়েছে। সবাই কি ইংরেজিতে কথা বলতে পারে? সবার কমিউনিকেশন একরকম না। আচ্ছা। কেউ হয়তো আরো ভালো, অনেক ভালো করতে পারতেছে, কেউ হয়তো বা এখনো ইংলিশ জিনিসটাই এখন খুব একটা ইয়ে নেই। আমাদের এখানে তো অনেকের সবাই তো প্রত্যেক সাবজেক্টে জিপিএ 5 পায় নাই। হুম। আসলে রেজাল্ট দিয়ে ইংলিশ জাজ করা যায় না। তো আমি যদি রেজাল্টের বেসিসেও বলি, হ্যাঁ। তাও যাদের যে কোনো মানে পাস ছুটছে যেটায়, সেটা হচ্ছে ইংলিশ। আচ্ছা এবার ইংলিশে সবাই নাম্বার কম পাইছে যদি নাম্বারের বেসিসে আমরা আলোচনা করি। আচ্ছা আচ্ছা আচ্ছা। তুমি ইংরেজিতে কথা বলতে পারো? হ্যাঁ, আলহামদুলিল্লাহ এখন পারি। আমার সাথে কতক্ষণ বলতে পারবা? সময় নির্ধারণ করে তো আর বলা যাবে না, যতক্ষণ বলা যায়। তুমি মাত্র এসএসসি পাস করেছো, কিন্তু এই যে কনফিডেন্সের সাথে তুমি বলছো যে যতক্ষণ পারা যায় ততক্ষণ তুমি আমার সাথে ইউ ক্যান কমিউনিকেট ইন ইংলিশ, এটা আসলে মানে কিসের জোরে বলতেছো? এটা এখন কি বলবো এখন, মানে তুমি আসলে মানে এই যে তোমার এই স্ট্রেংথটা কোত্থেকে আসলো যে তুমি বলছো যে তুমি ইংলিশে কথা বলতে পারবা এবং সেটা মানে আনলিমিটেড টাইম? হ্যাঁ এই প্র্যাকটিসটা কখন করেছো, কিভাবে শিখেছো ইংরেজি বলাটা? প্র্যাকটিসের যাত্রা আমার অনেক আগেই শুরু হয়েছে। মানে আমার ক্লাস 8 থেকে মূলত প্রপারলি প্র্যাকটিস করা, ইংলিশটাকে প্রপারভাবে শেখার চেষ্টার জার্নি শুরু হয়েছে। আচ্ছা, এটা কি মানে পারিবারিকভাবেই? পারিবারিকভাবে বলতে না, এটা আমার টিউশন থেকে শুরু হয়েছে আর কি। আচ্ছা তারপরে এটা আস্তে আস্তে গিয়ে এখন আমার বর্তমান আমার রানিং প্রতিষ্ঠান যেখানে আমি পড়তেছি প্র্যাকটিস ইংলিশ, সেখানে গিয়ে সেটাকে একদম ভালোভাবে ভিত্তিটাকে পাওয়ারফুল করা, যেটাকে বলে শক্তিশালী করতে হচ্ছে আমাদের প্র্যাকটিস ইংলিশের ক্লাসগুলো। মানে সেখানে তুমি বেসিক্যালি ফোকাস করেছো কিসে? একাডেমিক কিভাবে 9-10 প্লাস পাওয়া যায় সেটাতে, নাকি কিভাবে কোথায়? ইংরেজিতে কথা বলা যায়? প্র্যাকটিস ইংলিশে? না, প্র্যাকটিস ইংলিশে আমি এসএসসি দেওয়ার পর থেকেই জয়েন করছি, আচ্ছা। পরীক্ষার পরেই। হ্যাঁ। আমার এখানে মূল মানে মোটিভটাই ছিল এখান থেকে আমি প্রপার ওয়েতে ইংলিশটা শিখে বের হবো, আচ্ছা, ফাউন্ডেশনটা আমার পাওয়ারফুল হবে। এটা একটা ভালো কাজ এই সেন্সে যে এসএসসি পরীক্ষার পরে আমাদের দেশের ছেলেমেয়েরা অনেক সময় মানে ঘুমিয়ে তারপরে হচ্ছে এদিক সেদিক ঘুরে টাইমটা নষ্ট করে, বাট তুমি টাইমটা ইউটিলাইজ করেছো যে তুমি ইংরেজিটা শিখেছো এবং এই সময়টাতে তুমি আসলে প্র্যাকটিস ইংলিশ থেকে আমি যদি মোটা দাগে জানতে চাই কি শিখেছো? কমিউনিকেশন, কীভাবে একজনের সাথে ভালো করে কথা বলতে হয়। ইংলিশে যদি হতে হবে এভাবে না, যে কোনো ভাষাই হোক, ইতালি হোক, জাপানিজ হোক, যাই হোক, মানে কথা বলতে হবে আরেকজনের সাথে, একটা বন্ডিং বিল্ড করতে হবে, সেটা শিখছি এখানে। আচ্ছা। আবার অনেক মানুষ, সো মেনি পিপল ইন ফ্রন্ট অফ মি, তাদের সামনে কিভাবে কথা বলা যায়, সুন্দর করে তাদের কাছে নিজের কথাটা এক্সপ্রেস করা যায়, হ্যাঁ। এগুলো আর কি। আর ডিসিপ্লিন, সবচেয়ে বড় কথা, ডিসিপ্লিন জীবনে ছিলাম না। জীবনে আমার কলেজে ক্লাস শুরু হইতো 11টা 20-এ, স্কুলে ক্লাস শুরু হইতো 11টা 20-এ, আমি বাইরে হইতাম 11টা 10-এ 8-এ। এখন আমি প্রত্যেকদিন বাইরে হয়েছে গিয়া 10টায় ক্লাস, আমি 9টা 30-এ তার থেকে বাইরে। আগে এলাম আমার একদম গরিত দাও 30-এ বাইরে হতে হবে, নাহলে আমার অবস্থা খারাপ হয়ে যায়।
And আমার এরকম ইয়া থাকতো, মাথায় থাকতো সবসময় যে আমার এই সময় বাইরে হবে, এই সময় ঢুকতে হবে এরকম। মানে আবার কথা বলার সময় অনেক ধরনের প্রসেস আছে, যেমন আমাদের প্র্যাকটিস ইংলিশের প্রসেস হচ্ছে যে কথা বলার সময় যদি আমি কোনো ইংলিশ ছাড়া বাংলা ইউজ করি 10 টাকা জরিমানা, এমন হয়েছে এরকম। তুমি কত টাকা জরিমানা দিয়েছো? আমি এখনো ইংলিশের জন্য জরিমানা দিইনি, কিন্তু একটা সময় ছিল আমার সমস্যা ছিল, এই সমস্যা ওভারকাম করতে হলে আমার বাংলা ইউজ করতে হবে, ইংলিশে পারতেছি না। স্যারের ভয়ে আমি বাংলা তো বলতে পারতেছি না, চুপচাপ বসে আছি, আমার ক্লাস ওইভাবেই চলে গেছে, এমন হয়েছে আমার। দ্যাট মিনস প্র্যাকটিস ইংলিশ শুধু ইংরেজিতে কথা বলে শেখায় না, এটা শিক্ষার্থীদেরকে ডিসিপ্লিন ডিসিপ্লিন শেখায় হওয়া শেখায়। এবং হাউ টু কমিউনিকেট এটাও শেখায়। হ্যাঁ, তুমি তাহলে এটাকে একটা মানে কমপ্লিট প্যাকেজ বলতে চাচ্ছ, একটা ইনস্টিটিউশন বলতে চাচ্ছ আসলে। হ্যাঁ, একটা ইনস্টিটিউট মানে বলতে গেলে যেটা আমরা একাডেমিক লাইফে চিন্তা করিনি খুব একটা, যে এটা দরকার, এটার গুরুত্বটা বুঝি নাই, গুরুত্বটাকে ফিল করাইছে হচ্ছে প্র্যাকটিস ইংলিশ। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন তুমি যতটুকু শিখেছো সেখানে কি আরো কোনো সময় দেওয়ার ইচ্ছা আছে? আমার এখনো তো কোর্স কমপ্লিট হয়নি, কোর্স এখনো কমপ্লিট হওয়া বাকি, বাট আমাদের যে মূল যে জিনিসটা আমাদের প্র্যাকটিস ইংলিশ আসার মূল কারণ যেটা আমার, সেটা মোটামুটি আল্লাহর রহমতে হয়তো বা হয়ে গেছে। কারণ কমিউনিকেশন করাটাই ছিল, ইংলিশে কমিউনিকেশন করা ফ্লুয়েন্টলি, মানুষের সাথে কথা বলা, যেটা আমি আই হ্যাভ গেইন দিস দ্যাটস আই ক্যান স্পিক ইন ফ্রন্ট অফ সো মেনি পিপল, এটা আমি অর্জন করছি প্র্যাকটিস ইংলিশের কাছ থেকে। এখন ভয় লাগে না, নার্ভাস হই না আর কি, কনফিডেন্ট থাকতে পারি আচ্ছা আচ্ছা, মানুষের সাথে কথা বলার সময়। তোমার বয়সী বন্ধু যারা, হুম। হ্যাঁ, যারা ধরো হচ্ছে ও লেভেল শেষ করেছে দেশের যে কোনো ইংলিশ মিডিয়াম স্কুল থেকে, ওদের সাথে কি তুমি কমিউনিকেট করতে পারছো? ওদের সাথে আসলে কমিউনিকেট আমি করতে চাই, আমি পারিও। একজন আমার বন্ধু ছিল যে এখনো আছে আমার সাথে, এখনো যোগাযোগ আছে, আমার বেস্ট ফ্রেন্ড। ও আমাকে একবার বলছিল যে ইংলিশটা তো তুই শিখতেছস, হ্যাঁ কি অবস্থা তোর, তুই এখন কেমন পারস? হ্যাঁ এরপরে আমি ওর সাথে কমিউনিকেশন করি, এমন হয়েছে বন্ধুকে পরিবারের মানুষের সামনে ভাব ধরছি যে আমি বলবো না ইংলিশ, এমন একটা আলাদা ফিলিংস আসে। এই যে আমার এই বন্ধুর কথা বলছি, এই বন্ধুই আমাকে, আমার কোচিং সময় ছিল সেই সময় আর কি, আমি তখন তো আমার অনেক খারাপ অবস্থা ছিল, আমি বলিনি এটা এখনো, যে আমি একদম আমার যে ইংলিশ যে আমি মানে আমি আমার জার্নিটা যেহেতু উঠেছে, আমি একটু বলি তাহলে। আমি আমার 5 পর্যন্ত পড়াশোনার কোনো মানেই বুঝতাম না। আচ্ছা পড়াশোনা যে কি, মানে আমাকে বলছে বাসা থেকে পড়তে হবে, পড়াশোনা করো, পড়াশোনা করতে বলছে, করতেছি, হ্যাঁ আল্লাহর নাম নিয়ে খালি করছি। এমন আছে আমার পরীক্ষার সময় আমার মা আর বাবা একই স্কুলে শিক্ষক, তো আমার ওই যেহেতু আমি আমার বাবা মার ছেলে, স্কুলেরই শিক্ষকের ছেলে, তো সেই হিসেবে আমার প্রতি ওদের একটু ফেভারের চেয়ে বেশি অ্যাটেনশন বেশি ছিল, আমার প্রতি ওদের নজরটা বেশি ছিল। আর লিখতাম পরীক্ষা, আমার লেখা সবাই পরীক্ষাতে চলে যেত, 2.5 ঘন্টার পরীক্ষা, আমি 3 ঘন্টা বসে থাকতাম, 3 ঘন্টা হয়ে যেত। সব টিচার্স একসাথে এসে বসতো, বলতো যাও কি করতেছে একটু দেখি। আচ্ছা, বলে দিত না? বলে দিত না, উল্টা আরো বলতো যে এই ছেলে এখনো পরীক্ষা দিতে চলতো, সঙ্গীত পরীক্ষাতে চলে গেছে। আচ্ছা, এভাবে মানে আমার 6-এ গিয়ে আমার যে ইংলিশ জিনিসটা, ইংলিশ বলতে গেলে মানে জীবনে যে পড়াশোনার গুরুত্ব, একটা সময় যে বাবা মার হাত থেকে সরে যাবে, আমি নিজের দায়িত্ব নিজের ঘাড়ে পড়ে যাবে, এটা বুঝছি। মানে একদিন এরকম হয়েছে যে আমার মামা আর কি আমার পরিবারের সবচেয়ে পছন্দের মানুষ আমার কাছে, যাকে বলে না যে পরিবারে একটা মানুষ সবারই একজন পছন্দের মানুষ থাকে, তো সেই হিসেবে আমার মামা ছিল সেরকম। তো একদিন আমার ছোট ভাই ছিল, কাজিন, খালাতো ভাই, সে ইংলিশ ভিডিওস দেখতো। ইংলিশ ভিডিওস দেখতে দেখতে সে মানে ইংলিশে কথা বলাটা তার মধ্যে কিছুটা হয়ে গেছে, মানে আগ্রহ। দেখতে দেখতে আমরা তো যা দেখি তাই শিখে ফেলি, আমরা তো দেখতে অভ্যস্ত, যেমন আমরা যাই দেখি তাই আমাদের মাথায় চলে আসে। তো সেই ইংলিশ ভিডিওস দেখতে দেখতে তার মধ্যে একটা অভ্যস্ত হয়ে গেছে সে। আমাদের দুজনের মধ্যে একদিন ইঞ্জিনিয়ারিং এর ইংলিশ ভার্সন বুক এনে বলছে দেখো রিডিং করে দেখি কে ভালো পারো। তো সায়ান ওর নাম, আমার কাজিন, ও ভালো রিডিং করছে। আমি রিডিং করতে গিয়ে আমার মাবলিং হয়েছে প্রচুর পরিমাণে, তোতলাইছি অনেক, কথা বলতে গিয়ে আমি আটকে যাই, প্রোনাউন্সিয়েশন ভুল হয়, বানান করতে পারতেছি না। এটা দেখার পরে আমার মামা বলতে চায় যে তুমি বাসার বড় ছেলে, বংশের প্রথম প্রদীপ, তোমার কাছে তো এটা আশা করিনি। আচ্ছা, তোমার কাছে আমি ভাবছিলাম তুমি ভালো পারবা, ও হয়তো আটকে যাবে, কিন্তু উল্টা হইলো। এটা কেমন কথা? জিনিসটা উনি অবশ্যই আমার মামা, আমার গার্জেন আমার ভালোর জন্য বলছে, যে সে আশা করছে আমার কাছে ভালো একটা জিনিস, কিন্তু আমার কাছে লজ্জা লাগছে বিষয়টা, এটা আমি কি করলাম, এটা আমি বুঝতেই পারি না। যে আমি তখন তো ভাবছি এমনি বলছে করি, কিন্তু তখনই কি তুমি ফার্স্ট টাইম আসলে ট্রিগার্ড হলা? যে ট্রিগার্ড হয়েছি, নিজের মনে ধাক্কা খাইছে যে এটা তো আমি এরকম ভাবে চিন্তাই করিনি যে আমার এইভাবে মানুষ বলতে পারে। আমার পছন্দের মামা আমাকে এইভাবে বলছে, তখন থেকে মাথায় আসে যে ইংলিশ দিয়ে জীবনে একটা কিছু করবো। এই মামা আমার বলছে একদিন আমি সবাই বলবো যে আমি ইংলিশ পারি, এই ইংলিশের জন্য মামা আমার একদিন ধরছিল। এই মামা এখন আমার প্র্যাকটিস ইংলিশের ভিডিওসের মধ্যে এখন
কমেন্ট করে আনবিলিভেবল। তো এখন মানে এইভাবেই আমার যাত্রাটা শুরু হয়েছে ইংলিশের। ইংলিশ না, বলতে গেলে আমার পড়াশোনার যাত্রাই শুরু হয়েছে এখান থেকে পারফেক্টলি। তখন আমি এনকেএমে ভর্তি হয়ে গেছিলাম অলরেডি, এনকেএমে ইন্টারভিউতে ভর্তি হয়েছিলাম, লটারিতে হয়নি আমার। আচ্ছা আচ্ছা তারপরে আমার সারা বছর তো করোনা হয়েছে, করোনার কারণে পূর্ণ হয় নাই, কিন্তু আগস্টের দিকে ওরা ঘোষণা করছে যে সপ্তাহে ক্লাস হবে, তাই আমাদের পরীক্ষা হবে, বছর শেষে একটা পরীক্ষা হবে 6-এ। তখন আমার মা আর কি আমাকে একটা কোচিং, অ্যাডভান্স ক্যাডেট ক্যারেন্ট একাডেমিক কোচিং সেন্টার, এটা আমাদের নরসিংদীর মধ্যেই সার্কিট হাউসের দিক দিয়েছিল, হয়তো চিনবেন আশা করি। ওখানেই আমি ভর্তি হই, কিন্তু আমার কথা চলে যে আমি যেহেতু ইংলিশের প্রতি আমার ঝোঁক বেড়ে গেছে, ইংলিশটাকে আমার শিখতে ইচ্ছা হতেছে, আমি ইংলিশ শিখবো এখানে। এখানেই আমি দেখি যে একাডেমিক, তখনও আমি মানে বলতে গেলে ইংলিশ যে শিখতে হবে, ইংলিশ একটা ভাষা, এটা যে কমিউনিকেশনের জন্য একটা ভিত্তি, ইংলিশ বোঝার বয়স তখনও বুঝি না। তখন ভাবতাম যে ইংলিশের নাম্বার পাইলে হয়তো বা ইংলিশের প্রতি আমার হয়ে যাবে বেশি। তখন আমি ওখানে গেছি, ওখানে আমি ওরা যেভাবে করায়, আমার এক ওখানে মিস ছিল, নাম ছিল মিম, ওই মিস আর কি ইংলিশের টিচার ছিল। তো ওনার কাছে পড়তাম, কিন্তু তখন আমি এই যে আমার ছোটবেলা থেকে পড়াশোনার প্রতি ইয়ে ছিল না, হঠাৎ করে তার যতই জেদ হোক ইচ্ছা হোক সেটা তার হঠাৎ করে বিল্ড হবে না ভিতরে। তখন একটা পালিয়ে বেড়ার অভ্যাস হয়ে ছিল আমার ভিতরে আগে থেকে, ওটা তখনও আমার ভিতরে দেখা গেছে যে টিচার মিস আমাদেরকে পড়া দিচ্ছে, পড়া নিতে চাচ্ছে, আমি সবসময় সাইডে গিয়ে বসে থাকি, কোন সময় ক্লাসটা শেষ হবে, ঘড়ি ধরে বসে থাকি যে ক্লাসটা আর 5 মিনিট আছে, খালি 5টা মিনিট সার্ভাইভ করতে হবে, শেষ আমার ক্লাস শেষ আলহামদুলিল্লাহ। কিন্তু আবার বাসায় যাওয়ার পরে আমার মনে হইতো যে এভাবে তো হবে না, তখন ভাবতাম যে আবার পরের দিন দেখাই দেবো, পরের দিনকে আবার সেম কাজ করছি, আমার 6টা গেছে পুরো এইভাবে। আচ্ছা, তুমি আমাকে এইটা বলো, তুমি তো ধরো এনকেএমএ 6 থেকে একদম 10 পর্যন্ত পড়েছো। হ্যাঁ, মানে এনকেএম কে যদি এই মুহূর্তে আমরা, যেহেতু সবচেয়ে ভালো রেজাল্ট করেছে, আমরা দেশের একদম সেরা প্রতিষ্ঠান হিসেবে ধরি, তো দেশের সেরা প্রতিষ্ঠানের একজন সেরা শিক্ষার্থী, সে ক্লাস 10 পর্যন্ত পড়ে একাডেমিক্যালি যতটুকু ইংরেজি শিখতে পেরেছে, হ্যাঁ, তার কি আসলে আদৌ প্র্যাকটিস ইংলিশে যাওয়ার দরকার আছে, বা তার জন্য কি প্র্যাকটিস ইংলিশের মতো করে অন্য কোনো প্রতিষ্ঠানের কাছাকাছি হওয়ার কোনো প্রয়োজন আছে? কি মনে করো তুমি? আসলে বিষয়টা হচ্ছে এনকেএম সবসময় আমাকে একাডেমিকলি সাপোর্ট দিছে। আচ্ছা, একাডেমিকলি কীভাবে আমি রেজাল্ট ভালো করবো, একাডেমিক জ্ঞানে আমার কীভাবে হবে, সেই ক্ষেত্রে তারাই এফোর্টটা দিছে। কিন্তু এই যে ইংলিশের যে কমিউনিকেশনের যে গুরুত্বটা, এটা তারা কখনো বুঝেইনি। ইভেন ওরা না, আমার প্যারেন্টস, আমার টিচার সবসময় আমাকে বলছে গ্রামার শিখো, গ্রামার শিখলে ইংলিশ ভালো করবো। আমার গ্রামার শিখেছে। কোচিং এর কথা যে বলছি, এই কোচিং এ আমি 7-এ যখন ছিলাম, ওখানে আমাকে এই যে মিস চলে গেছিল, উনি কিছুটা হলেও ইংলিশটাকে কিভাবে শিখতে হয় বুঝতো, কিন্তু আরেক 2 স্যার পাঠাইছে, ওই 2 স্যারের মধ্যে একজন সেকেন্ড পড়ায়, আবার একজন ফার্স্ট পড়ায়। ওই দুজনের ক্ষেত্রে আবার হয়েছে কি যে ফার্স্ট পেপার ওনার এখানে আমি আবার আরেকভাবে অপমানিত হয়েছিলাম। উনি আমাদেরকে একবার রিডিং করানোর চেষ্টা করছিল, ওই সময় গিয়ে আমি ডিউরিং শব্দের জায়গায় ডারিং বলছিলাম। এ কারণে আমাকে 4 থেকে 5 দিনের মতো বন্ধুরা আমাকে ডার্লিং বলে চাইতেছে, আমার খেপাইছিল। ওটার পরে আবার আমার ভিতরে আর খারাপ লাগছে। তখন আমার মানে তখন গিয়ে বলছে যে গ্রামারের প্রতি তোমার ঝোঁক বাড়াইতে হবে, গ্রামার শিখো, ইংলিশ ভালো পারবে। তখন ভাবলাম ফার্স্ট পেপার পরে মনে হয় লাভ নেই, সেকেন্ড পেপারে যে ক্লাস করে ওনার ক্লাসটা আমি একটু বেশি গুরুত্ব দিই, হয়তো বা ওইখান থেকে শিখলে আমি ফার্স্ট পেপার অটো পারবো, যত ইংলিশ গ্রামারটা বেশি আমাকে এভাবে বোঝানো হয়েছে। ওনার ক্লাস করতে রাখলাম, সেকেন্ড পেপার টিচার ক্লাস তো সবারই করছি, অন্যান্য সাবজেক্টেরও করছি, কিন্তু ওনার ক্লাসটাকে গুরুত্ব বেশি দিছি। কিন্তু দেখলাম কি উনি বাংলায় রুলস লেখা দেয়, যে সাবজেক্টের সাথে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আছে, S/S হবে, এক্সাম্পল দিয়ে দেয়, কিন্তু এটা যে কীভাবে ইউজ, আরও যে কিছু এক্সাম্পল হতে পারে এরকম কোনো উনি আমাদের কিছু দেখাই নেই। আমার কাছে ইংলিশ জিনিসটা বিষাদ লাগা শুরু করছে হঠাৎ করে, যে এইভাবে তো ইংলিশ শেখা যায় না, ইংলিশ কেন, কোনো পড়াশোনা এইভাবে করা যায় না, এটা কেমন পড়াশোনা। এভাবে আমার এভাবে 7টা ওইভাবেই কাটাইছি, ইংলিশ শিখতে পারিনি। কিন্তু এটা গিয়ে আমি আবার কোচিংটা ছেড়ে দিছি, কারণ আমার এখানে সব মিলে আমার ইংলিশের প্রতি ঝোঁক ছিল বেশি। অন্যান্য সাবজেক্টেও তেমন ভালো করছি না, যে এরকম না, করছি, ইংলিশের নাম্বার পাইছি, কিন্তু আমি তেমন ভালো গ্রামারও বুঝতে পারিনি তাদের জন্য। এই ঘটনা মানে তুমি তো বলছো যে শুধুমাত্র 7 না, এটা আমাদের 7, 8, 9, 10 ইনফ্যাক্ট আমাদের ইন্টার বলি, আমাদের অনার্স বলি, আমাদের পুরো একাডেমিক সিস্টেমটা এভাবে গড়ে উঠেছে যে এখানে আসলে একজন মানুষ শুধু গ্রামার শিখছে, সাবজেক্টে পরে ভার্ব হবে, কখন ভার্বের শেষে এস অথবা ইয়েস হবে, এগুলো আমরা শিখছি, বাট আমরা আসলে অ্যাকচুয়ালি কথা বলতে শিখছি না। হ্যাঁ, এবং এটা শুধুমাত্র ল্যাকিং অফ প্র্যাকটিসের কারণে কিন্তু এটা হচ্ছে। সো এখানে তুমি যে প্রতিষ্ঠানটাতে পড়ছো এখন, প্র্যাকটিস ইংলিশ, এখানে আসলে মানে প্র্যাকটিসের উপরে ফোকাসটা কেমন করে? এখানে প্র্যাকটিসের উপর ফোকাস এরকম যে প্রতিদিন 3 ঘন্টা ক্লাস হয়, 3 ঘন্টার মধ্যে ওরা
আহামরি 3 ঘন্টায় একাডেমিক লাইফের মতো সব পড়ায় ফেলবো, একদিনে অনেক পড়ায় ফেলবো, সিলেবাস শেষ করে ফেলবো, এমন কিছু না। ওরা একটা নির্দিষ্ট একটা জায়গা ধরে যে আমরা এই লেসনটা আজকে শেষ করবো, এই লেসনটা পুরোটা আজকে শেষ করবো, এটা 1 ঘন্টা পড়াবো, এটা 1 ঘন্টা প্র্যাকটিস হবে, এটার উপর আউটডোর হবে 1 ঘন্টা, এভাবে হয়। আউটডোর মিন্স আউটডোর মিন্স আমাদেরকে যেই টপিকটা 2 ঘন্টা আমাদেরকে কোরাপস করানো হয়, পড়ানো হয়, প্র্যাকটিস করানো হয়, সেটা আমরা আউটডোরে গিয়ে আবার একসাথে চর্চা করি, বাইরে গিয়ে পাবলিক প্লেসে সবার সামনে, যাতে জড়তাটা কাটে। পাবলিক প্লেসে? পাবলিক প্লেসে আচ্ছা, সরকারি কলেজে করছি, পৌর পার্কে করছি, মানে আমাদের নরসিংদীর মধ্যে যেই বড় বড় জায়গাগুলো আছে আর কি। আচ্ছা, তারপরে এইসব জায়গায় গিয়ে আমরা মানুষের সামনে সকলে মিলে প্র্যাকটিস করছি, যাতে মানুষ আমাদের সামনে দিয়ে যাইতেছে, আমাদেরকে দেখছে যে এই কি করতেছো, আচ্ছা, এই যে আমাদের মধ্যে একটা জড়তা কাজ করে, এই তো আমাদের দেখতেছে, এটা যে আস্তে আস্তে আমরা ফ্যামিলিয়ার হয়ে যায় জিনিসটার সাথে, দ্যাটস ফাইন। এইভাবে আমাদেরকে প্র্যাকটিস করানো হয়েছে। আবার ক্লাসের মধ্যে কোনো একটা জিনিস পড়লে সেটা স্যার আমাদের বাংলায় বলে, আমরা সেটা ইংলিশে কোরাপস করি, এভাবে আমাদেরকে সাধারণত ক্লাসগুলো করানো হয়। গুড। এটা আমি খুবই অ্যাপ্রিসিয়েটেবল মনে করি, এই যে আউটডোর প্র্যাকটিস যেটা, এটা কিন্তু আমি অন্য কোনো কোচিং সেন্টারের বলি বা অন্য কোনো ক্লাব বলি আমি খুব একটা শুনি নাই যারা আসলে আউটডোর প্র্যাকটিসের কোনো ফাংশন রেখেছে। সো আই থিঙ্ক যে প্র্যাকটিস ইংলিশ এরা যে আউটডোর প্র্যাকটিসের যে সুযোগটা রেখেছে, এটা একটা গুড অপরচুনিটি যারা আসলে সত্যিকার অর্থে নিজের শাইনেসটা কাটাতে চায়, হ্যাঁ, জড়তাটা যারা আসলে কাটাতে চায় এবং যারা সত্যিকারই ইংরেজি কথা বলতে চায় বিভিন্ন জায়গাতে। সো আই থিঙ্ক এটাও খুব ভালো একটা ফাংশন। তুমি যদি নরসিংদীতে থাকো এবং এনকেএমে পড়েছো, তো প্র্যাকটিস ইংলিশ এটিও নরসিংদীতেই সিচুয়েটেড। সো আই থিঙ্ক যে বিভিন্ন সময় তুমি হয়তো বা এটি দেখেছো যে এমন একটি প্রতিষ্ঠান আছে যেখানে হয়তো ইংরেজি শেখায়, আর তুমি একটা ভালো প্রতিষ্ঠানে পড়ো। আমি তারপর স্পেসিফিকলি একটু জানতে চাই যে তুমি যখন এখানে অ্যাডমিশন নিলা, এই ক্ষেত্রে তুমি ঠিক কারো দ্বারা কি ইনফ্লুয়েসড হয়েছো বা ইনফরমেশন কোথায় পেয়েছো, ঠিক কিভাবে তুমি খোঁজ পেলে যে প্র্যাকটিস ইংলিশে ইংরেজি শেখায় এবং সেখানে আমার যাওয়া উচিত? Actually, I didn't know about practice English like others. মানে আমি ফেসবুক থেকে বা অন্য কোনো প্ল্যাটফর্ম থেকে প্র্যাকটিস ইংলিশ সম্পর্কে জানি নাই। আমাদের নরসিংদীর বিখ্যাত শিক্ষাবিদ সকলের কাছেই ফেমাস আরিফ পাঠান স্যার, উনি আমার বাবার স্টুডেন্ট ছিলেন। তো ওনার সাথে আমার বাবার বন্ডিং অনেক ভালো ছিল। দে হ্যাড এ ভেরি গুড বন্ডিং। সো তাদের মধ্যে বন্ডিংটা ভালো থাকায় আমার এসএসসির পরে ইংলিশের প্রতি আমি বলছি যে আমাকে যখন মামার কাছে আমি লজ্জিত হই, তখন থেকেই মানে আমি ইংলিশ নিয়ে ভবিষ্যতে কিছু একটা করবো। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংলিশ নিয়ে পড়ার ইচ্ছা আমার। তো সেই ক্ষেত্রে আমি ভাবলাম যে আমি ইংলিশটা এমন ভালো জায়গাতেই শেখা উচিত যেখানে ইংলিশ ফাউন্ডেশনটা ভালো হবে। তো সেই ক্ষেত্রে আরিফ পাঠান স্যারের সাথে আমার বাবার যোগাযোগ ভালো। তো তিনি আমার বাবাকে মানে 2টা জায়গায় রেফার করছে। তো সেই 2টার মধ্যে একটি হলো প্র্যাকটিস ইংলিশ, অপরটির মধ্যে শুধু স্পোকেনের মধ্যে গুরুত্ব দেওয়া হবে। এখানে ফাউন্ডেশন স্পোকেন সব কিছু শেখানো হবে। যেহেতু আমি বলছি যে ওরা 10টা জায়গাতে ফোকাস করছে। তো আমাকে আমার আবু 2টো অপশন দিল। He gave me 2 options, either it or it, practice English or that. তো আমি বললাম যে যেহেতু ফাউন্ডেশনটা আমি পুরোপুরি শিখি নাই ক্লাসে বা আমার ম্যাডামের মাধ্যমে যতটুকুই শিখছি, কিন্তু পুরোপুরি তো নিজে শিখতে পারিনি। এই কারণে আমি যদি ভালো করে ইংলিশটা শিখতে পারি তাহলে ফাউন্ডেশন সহ স্পোকেনটা শেখা বেটার। তো আমি আরিফ পাঠান স্যার, উনি আমাদের আরিফ স্যার, আমাদের সিইও আরিফ স্যারের অনেক ক্লোজ। তো ওনার সাথে কথাবার্তা হলো, বললো যে আমার শিক্ষকের ছেলে মানে আমি ওখানে ভর্তি হব। তারপর উনি বললো ওকে আমার সাথে কথা বলো, দেখি কেমন। তারপর ওনার কাছে আমার বাবা নিয়ে যায়। তারপর উনি আমার ইংলিশ ইন্টারভিউ নিয়েছে। তারপর উনি বলছে যে না আমরা ওকে নেই, তারপরে দেখা যাক ইনশাল্লাহ। তো আমি আরিফ পাঠান স্যারকে থ্যাংক ইউ বলতে চাই, ওনার অনেক বড় অবদান যে আমাকে এই পর্যন্ত নিয়ে আসছে। আমি যতটুকু ডেভেলপ করছি অবশ্যই প্র্যাকটিস ইংলিশের অবদান আছে, কিন্তু এই প্র্যাকটিস ইংলিশের সন্ধান ওনার কাছ থেকে পেয়েছি। তো ক্রেডিটটা সবার আগে ওনার পাওয়া উচিত। না, ডেফিনেটলি একজন শিক্ষক কিন্তু এটাই তার কাজ, যে শিক্ষার্থীদেরকে সঠিক পথে গাইড করা, হ্যাঁ, কোনটা শিক্ষার্থীর জন্য উপকার হবে, হ্যাঁ, এই জিনিসগুলো একজন শিক্ষক তিনিই কিন্তু আসলে শিক্ষার্থীদেরকে বলে দেন, শিক্ষার্থীদেরকে পথ দেখান। সো আমি মনে করি যে আমাদের শিক্ষক যারা রয়েছেন সারা দেশে, শুধু নরসিংদী না অথবা শুধু আরিফ পাঠান স্যার নয়, বরং সকল শিক্ষকেরই আসলে এই ভূমিকা অবতীর্ণ হওয়া উচিত যে একজন শিক্ষার্থীর তার জীবন কিভাবে গড়বে তিনি তার পথটুকু দেখাবেন। আমি একটু শেষ করতে চাই যে তুমি আসলে প্র্যাকটিস ইংলিশের সাথে যে জার্নিটা শুরু করেছো, এই জার্নিতে তুমি হয়তো নিজেকে এনরিচ করার আরও অনেক লম্বা সময় পাবা, যেহেতু মাত্র এসএসসি দিয়েছো। যারা এসএসসি দিয়েছে অথবা এসএসসিতে পড়ছে তাদের জন্য তুমি প্র্যাকটিস ইংলিশকে সাজেস্ট করো কিনা, করলে কেন করো, জাস্ট এই প্রশ্নটা দিয়ে আমি শেষ করব। হ্যাঁ, আমি এখন বলতে চাই যে আসলে ইংলিশ এখন যেই জেনারেশন বা এখন যে সময়টা আসছে, এআই এর যুগ, আমাদের অবশ্যই এমন কিছু করতে হবে, এমন কিছু শিখতে হবে যেটা সাধারণত এআই করতে পারবে না।
একটা কমিউনিকেশন জিনিসটা এআই এর মাধ্যমে কখনো হতে পারবে না। সেই জিনিসটা সে কখনোই পারবে না। সে যতই আপনাকে একটা কথা বলবে, আপনি সেটা, আপনি একটা প্রশ্ন করবেন, সে উত্তর দেবে, কিন্তু যে ভাব বিনিময় একজন আরেকজনের মাধ্যমে যে বন্ধুত্বপূর্ণ যে কমিউনিকেশন, একজনকে কোনো কিছুর জন্য কনভিন্স করা, সেটা একমাত্র একটা লিভিং বিংই করতে পারবে, মানুষই করতে পারবে। আর সেটা ইন্টারন্যাশনাল গিয়ে তো আমি আমার বাংলা ইউজ করতে পারবো না অবশ্যই। এখন আমাদের অবশ্যই সবকিছু ইন্টারন্যাশনালে ছড়িয়ে গেছে, ইংলিশটা আমাদের অবশ্যই দরকার, যে কোনো সেক্টর হোক। সেই ক্ষেত্রে আমি মনে করি যে ইংলিশটা শিখতে চাইলে যদি সে আসলেই ফাউন্ডেশন থেকে শুরু করে স্পোকেন যা ইচ্ছা যা কিছু আছে, ইংলিশ প্র্যাকটিস ইংলিশে মূলত 10টা জায়গা আমাদের বইয়েও দেওয়া আছে, যে 10টা জায়গা যেরকম বলা যায় রিডিং, রাইটিং, গ্রামার, তারপরে প্রিপোজিশন, তারপর আরো অনেক কিছু, প্রায় 10টা জায়গাতে আমাদের ভোকাবুলারি, 10টা জায়গায় আমাদের খেয়াল করা হয়। এই 10টাই আমাদের লাগে ইংলিশে কথা বলার জন্য। আচ্ছা, এইগুলা যদি সে ফাউন্ডেশনটা ভালো করে করতে চায়, এনজয় করার মাধ্যমে, এনজয়মেন্টের সাথে, যাতে সে বোরিং ফিল না করে, তাহলে প্র্যাকটিস ইংলিশের সাথে অবশ্যই যোগাযোগ করা উচিত। তারা সম্পূর্ণ এফোর্ট দিয়ে তাদেরকে সার্ভিসটা দেবে আমার মতে, ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। অনেক ধন্যবাদ জনাব মাহির ফয়সাল। তোমার এবং প্র্যাকটিস ইংলিশের এই সম্পর্ক আরো মজবুত হোক, Thank you. আরো সুদৃঢ় হোক, এবং তোমার উত্তর সফলতা কামনা করছি। আচ্ছা, ধন্যবাদ। একটা ব্যাপার আপনারা খেয়াল করবেন যে দেশের নামি দামি স্কুল কলেজগুলোতে পড়ার পরেও, অথবা যদি আমরা বলি যে সায়েন্স ব্যাকগ্রাউন্ডে পড়েছে, এসএসসি এইচএসসিতে সায়েন্সে ছিল, তারপর দেখা যায় যে অনেক ছেলে মেয়ে তারা ইংরেজিতে দুর্বল থাকে। এরপরে তারা যখন দেশের বাইরে পড়াশোনা করতে যায় অথবা হায়ার স্টাডিজের জন্য যখন ইংরেজিটা প্রয়োজন হয়, তখন তারা দেখে যে তাদের বেসিকটাই এখন অনেক দুর্বল রয়ে গেছে। প্র্যাকটিস ইংলিশ সম্ভবত সেই জায়গাতেও নক করছে যে যারা আসলে এসএসসি এইচএসসি শেষ করেছে, তারাও যদি হায়ার স্টাডিজের জন্যে কিংবা আইএলটিএসের জন্যে যদি তারা নিজেদের বেসিকটাকে আরও বেশি স্ট্রং করতে চায়, তারা কিভাবে করবে। এখন আমরা এমন একজনের গল্প শুনবো যিনি সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে এসএসসি এইচএসসি শেষ করে জুলজি মতো একটি সাবজেক্টে পড়ছেন। তিনি তার বেসিকটিকে স্ট্রং করতে চান বিকজ সে আইএলটিএস ফেস করতে চায়। সো আমরা তার গল্পটা শুনি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কী নাম তোমার ভাইয়া? আমার নাম নাইমুল ইসলাম শিমুল। নাইমুল ইসলাম শিমুল। গুড। আমি তোমার সাথে তো কথা বলছিলাম, যতটুকু জানলাম তুমি এই মুহূর্তে অনার্স করছো, জি, ফার্স্ট ইয়ার জুলজি। জি জি। আচ্ছা, ফাইন। এসএসসি এইচএসসি তুমি করেছো হচ্ছে শিবপুর থেকে, নরসিংদী শিবপুর থেকে। বেসিক্যালি প্র্যাকটিস ইংলিশ এটি যেহেতু নরসিংদীতে অবস্থিত, সো এটার অফলাইন যত শিক্ষার্থী আছে ম্যাক্সিমামই নরসিংদী, কিশোরগঞ্জ, হ্যাঁ, অথবা হচ্ছে আশেপাশের যারা বিবাড়িয়া এখানকার ছেলেমেয়েরাই হয়। তুমি বেসিক্যালি কি দেশের বাইরে যাওয়ার জন্যই ইংরেজি শেখার প্রয়োজনীয়তা ফিল করছো, নাকি সবাই অ্যাজ ইউজুয়াল সবারই তো আসলে ইংরেজি লাগে আমাদের দেশের কনটেক্সটে, সেই জায়গা থেকে ইংরেজি শিখছো কোনটা? এখন তো আমরা জানি ইংলিশ হচ্ছে আমাদের একটা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। সো তাছাড়াও আমার পিছনেও আর একটা গল্প আছে ইংলিশের ব্যাপারে। আমি যদি ফার্স্ট থেকে শুরু করি, আচ্ছা, আমার এডুকেশনাল লাইফ থেকে আমার ছোটো সময় থেকে ইংলিশের প্রতি একটা ভয় কাজ করতো। তো আমি কী করতাম, বাকি সাবজেক্টগুলোকে আলাদাভাবে দেখতাম আর ইংলিশটাকে আলাদাভাবে। তো ওই থেকে আমি এই বইটাকে সাথে নিয়ে আমি উচ্চ মাধ্যমিক পর্যন্ত শেষ করি, কিন্তু আমার ইংলিশটা আর কোনো ডেভেলপই হয় নাই। ভয়টা আর কাটে নাই? বইটা আর কাটে না, এমনকি আমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডও ইংলিশ অনেক খারাপ আসে। আচ্ছা। মানে পাস করতে পারলেও আমি ভালো একটা মার্ক তুলতে পারিনি ইংলিশে। তো এইটা করতে করতে ওই সময় আমার জীবনের কোনো স্পেসিফিক কোনো লক্ষ্য ছিল না। তো আমি শুধু খালি পড়াশোনাই শেষ করলাম। এখন আমার উচ্চ মাধ্যমিক শেষ, কিন্তু আমার জীবনের কোনো লক্ষ্য খুঁজে পাচ্ছি না। আচ্ছা। তো আমি এখন আমার উচিত যেহেতু আমার ইন্টার পরীক্ষা শেষ, তো আই হ্যাভ এ লট অফ টাইম ইন মাই হ্যান্ড। তো এই সময়টা আমার প্রপারলি কাজে লাগানো দরকার। তো আমি কিছুদিন ভাবতে থাকলাম যে আমার জীবনের লক্ষ্য কী হতে পারে। আমি পরবর্তীতে তো আমার পড়াশোনা চালাইতে হবে, পরবর্তীতে আমার একটা লক্ষ্য দরকার। তো আমি ভাবতে চিন্তা করলাম যেহেতু আমার ইংলিশটাই দুর্বল, আমি ইংলিশটাকে যদি আমার শক্তিতে রূপান্তর করি তাহলে কেমন হয়। তো এটা ভেবে চিন্তা করলাম যে আমি কি পারবো, তো ইংলিশ দিয়ে আমি কীভাবে আমার কী লক্ষ্য কীভাবে পূরণ করব। তো তখন আমি দেখতে পারি যে আমার এলাকার কিছু বড় ভাই আছে, তো ওরা কী করতেছে, ওরা উচ্চ মাধ্যমিক শেষ করার পরে ওরা অনেকে আইএলটিএস করতেছে। তো এই ব্যাপারটা আমারও দেখে একটু ইন্টারেস্টিং লাগলো। তো আমি এই ব্যাপারটা আবার আমার পরিবারে শেয়ার করি যে আমার তো এখন ইন্টার শেষ, আমি এখন আইএলটিএসের জন্য অনেকে আবার আমার ক্লাসমেট অনেকে আবার অ্যাডমিশনের জন্য
কোর্স করতেছে, তো আমি ওইদিকে নাকি আইএলসের দিকে মুভ করি। এইটা একটা ফ্যান্টাস্টিক রিফরমেশন আমি বলবো এই সেন্সে যে তুমি হয়তো ইংরেজিকে ভয় পেতে এবং হ্যাঁ। তুমি বলছো যে আমি এসএসসি শেষ করেছি ইংরেজির ভয়টাকে নিয়েই, হ্যাঁ বাট তুমি একটা র্যাডিক্যালি একটা চেঞ্জ তোমার মধ্যে আসলো, হ্যাঁ। তুমি এই মুহূর্তে চাইছো যে আমি আইএলস ফেস করব। আচ্ছা, তারপরে কি করলা? তারপরে আমি আমার পুরোপুরি মতামতটা আমার বাড়িতে জানাই, কিন্তু আমার বাড়িতে যেহেতু আমার ইংলিশ এডুকেশন ব্যাকগ্রাউন্ডে তো খারাপ, তো আইএলস করার পরে আইএলসে অনেক প্রচুর পরিমাণে একটা আর্থিক ব্যাপার স্যাপার আছে, তো আমার পরিবার তো একটা সাপোর্ট দেয় না, মানে পুরোপুরি তারা আমার মতামতে এগ্রি না। তো ওই সময় আমার জিদটা আরও বেড়ে যায় যে না আমি এটা করবোই। তো এরপরে আমি দেখলাম যে আমার ফাউন্ডেশনও খারাপ, আমি ভালো করে ভোকাবুলারি জানি না। তো আমি একটা লাইব্রেরি থেকে প্রথম আমি একটা, আমার মনে আছে, আই ক্লিয়ারলি রিমেম্বার, আমি একটা লাইব্রেরি থেকে একটা বুকএপসের বই কিনি, অক্সফোর্ড। আচ্ছা, তো আমি ওই সময় আস্তে আস্তে আমি প্রায় যে সময় আমি 500-600 মতো বুকএপ শেষ করছি এক মাসে। ওই সময় তো আমার অনেক সময় ছিল, ওই সময় কি করতাম, পরীক্ষা শেষ, কোনো পড়াশোনার চিন্তা ছিল না, তো আমি যে সময় অবসর সময় পাইতাম তো আমি ভোকাবুলারিগুলো পড়তাম। তো তখন আবার আমি যখন ভোকাবুলারি পারি তখন আমার ইচ্ছা জাগলো যে আমি সেন্টেন্স তো এখন মেকিং করতে পারবো। তো আমার কিছু গ্রামাটিক্যাল ইস্যু ছিল, তো আমি সেন্টেন্স মেকিং করতাম, আমি চ্যাটজিপিটির সহযোগিতা নিতাম। আচ্ছা, তো এইভাবে দেখতে পারলাম যে আমি একটু ইমপ্রুভ হচ্ছি। আচ্ছা, এটা কি আসলে ইম্পর্টেন্ট টু মেক এ সেন্টেন্স যে গ্রামাটিক্যালি কারেক্ট থাকতে হবে আমাকে খুব বেশি? না মানে at the speaking first করতে- stage? না ওইটা আমি মনে করি না, কিন্তু আমি চাইছিলাম যে যেহেতু ফাউন্ডেশনটা করবো আইএলসি থেকে মুখ করবো, তাহলে আমি প্রপারলি প্রথম থেকে যদি ভালোভাবে যাই তাহলে ওটা আমার জন্য একটা প্লাস পয়েন্ট, হ্যাঁ, ঠিক না? জি জি, তো আমি যখন দেখলাম যে আমি ছোটো ছোটো সেন্টেন্স মেক করতে পারি তখন আমি চ্যাটজিপিটির সহযোগিতা নিতাম। তো আচ্ছা। এই আমাকে কিছু ফিডব্যাক দিত, আমার ভুল গেলে ভুলগুলো কারেকশন করে দিত। তো আমার কিছু ফ্রেন্ড ছিল, ওরা ইংলিশ অনেক দক্ষ, ওরা আইএলসি, ওরা ওই সময়ই আইএলসি জয়েন হয়ে গেছিলো। তো আমি তাদের সাথে টুকটাক একটু, তারা যখন কথা বলতো আমিও টুকটাক একটু আমার ওপিনিয়ন শেয়ার করতাম এই ইংলিশে। তো দেখতাম যে আমার পার্টিসিপেটটা ভালো, আচ্ছা, তখন আমার আরেকটু আগ্রহ জাগে। ওদের সাথে বসে আড্ডা দিতা? হ্যাঁ গল্প আমরা, করতা? হ্যাঁ এ প্রতিদিন দেখা গেল ওই সময় তো আমরা সবাই ফ্রি ছিলাম, অবসর সময়। তো আমরা কি করতাম, সন্ধ্যার দিকে আমাদের বাড়ির পাশে একটা দোকান ছিল, ঝালমুড়ি দোকান। তো সবাই আগ্রহ জাগতো, সব বন্ধুরা একসাথে হইলে যাইতাম আড্ডার মাঝে, অনেকে ইংলিশ অ্যাপ্লাই করতো, তো টুকটাক আমিও, তো আমি তো এত ভালো না, তারপর আমি অ্যাপ্লাই করতাম ওদের মাঝে, ওরা আমার অনেক ভুল ধরতো, একটু হাসি ঠাট্টা করতো। তো আমি এগুলা কানে নিতাম না, কারণ আমি জানি এটা আমার স্টার্টিং পয়েন্ট। এক্স্যাক্টলি। দর্শক, এখানে আমি আমার এই কথাটা খুব ভালো লাগলো, এই জন্য আমি তো আজকের এই এপিসোডে বেশ কয়েকটা গল্প আপনাদের সাথে শেয়ার করলাম। প্রত্যেকের গল্প থেকেই ছোট ছোট সুন্দর সুন্দর জিনিস কিন্তু বের হয়ে আসছে বেসিক্যালি, যেগুলো আমরা আসলে প্র্যাকটিস করতে পারি বা ফলো করতে পারি। দেখেন, ও হচ্ছে যেটা বললো যে ওর সন্ধ্যার সময় বন্ধুদের সাথে যখন আড্ডা দিত, সেই আড্ডাতে ওরা ইংরেজিতে কথা বলার ট্রাই করতো, এবং ও অ্যাজ এ বিগিনার অথবা ও যেহেতু কিছুটা উইক ছিল, ও সেখানে মাঝে মাঝে ইনপুট দেওয়ার ট্রাই করতো। সো আই থিঙ্ক ইটস গ্রেট আইডিয়া টু ইমপ্রুভ। এটা আপনাকে ইমপ্রুভ করার জন্যে এটা একটা খুবই ভালো আইডিয়া যে আপনি যেখানে ইংরেজিতে কথা হয়, যেখানে মানুষ একসাথে বসে গল্প করে ইংরেজিতে, সেখানে আপনিও মাঝে মাঝে ছোট ছোট সেন্টেন্স, এটি হয়তো আপনি সেখানে ইনপুট দিলেন। আচ্ছা, তুমি এরপরে কি করলে তাহলে? এরপরে আমি আস্তে আস্তে ডে বাই ডে আমার ইমপ্রুভ হইতে থাকে। তখন আমি ভাবলাম যে আমি যদি এখন একটা প্রপারলি গাইডলাইন পাই, আমার ফাউন্ডেশনটা যে আমার ভালোভাবে মেক করে দিবে, ইমপ্রুভ করে দিবে। তো ওয়ান ডে আই ওয়াচড ad on social media about our center, I mean practice English. আচ্ছা, Then I met our CEO teacher like Ariful sir. দ্যাটস গুড। After that he gave me some valuable advice me. তখন আমি এটাতে আগ্রহ জাগলো, তখন ভাবলাম যে আমার প্রথম একটা সেন্টার আমি দেখে এটা ডিসিশন নিতে পারি না, তো আমি আরও 2-3টা সেন্টার ভিজিট করি। তো সবগুলোতে আমি একটা করে ডেমো ক্লাস নিই। তো ডেমো ক্লাস নেওয়ার পরে আমার মনে হলো যে প্র্যাকটিস ইংলিশ ভালো ওইগুলো থেকে। আচ্ছা, তো আমি প্র্যাকটিস ইংলিশে ভর্তি হওয়ার পাশাপাশি আমি অনেক কিছুই শিখতে পারি। আই হ্যাভ লার্ন মেনি থিংস ফ্রম দিস সেন্টার। ফর এক্সাম্পল, হাউ ক্যান আই ইমপ্রুভ মাই সেলফ, হাউ ক্যান আই ডেভেলপ মাই স্পিকিং স্কিল, হাউ ক্যান আই স্পিক ইন ফ্লুয়েন্টলি ইন ইংলিশ, স্পিক ইন ফ্রন্ট অফ অ্যানাদার পারসন। তখন আমার ডে বাই ডে আমার পরিবর্তন হতে থাকে, ইমপ্রুভ হতে থাকে। আবার
আমার প্র্যাকটিস ইংলিশে আরও কিছু বেনিফিটের সাইড আছে যেগুলো আপনাকে আকৃষ্ট করবে প্র্যাকটিস ইংলিশের দিকে। ওইটার প্র্যাকটিস ইংলিশের ভিতরে কেউ যে সময় সে উপস্থিত হবে প্র্যাকটিস ইংলিশ, ওই সময় বাংলা বলা টোটালি নিষেধ, হ্যাঁ, যাকে বলতে গেলে হারাম বাংলা বলা ওইটার ভিতরে। আমরা যেমনটা বললো যে এখানে হ্যাঁ জরিমানা দিতে হয়। আমি প্রথম অনেক টাকা জরিমানা দিছি, কারণ আমি তো বাংলা বলে অভ্যস্ত, ইংলিশ অভ্যস্ত না। আমি মানে খেয়ালই থাকতো না যে আমি এখন বাংলা বলে ফেলছি। আচ্ছা, তো ওইটাতে আমার অনেক টাকা জমা। এটা কি মানে হুট করে মুখ দিয়ে বাংলা হুট বের করে হয়ে যাচ্ছে? যে আমার পাশে আমার একজন বন্ধু আসলো, ওরে আমি কিছু বলতে যাচ্ছি, হুট করে আমি বাংলায় বলে ফেলতাম। তো স্যারও অ্যাক্টিভ, ওইটা খেয়াল রাখতো ওইটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে ধরো এটা তো হয় কি অনেক সময় মনে করো যে আমার হয়তো ভোকাবটা মনে আছে, হ্যাঁ আমি জানি আসলে যে জানি। এটার ইংলিশটা কি হবে, বাট আমি যখন বলতে চাচ্ছি তখন আমি হয়তো প্রপারলি সেন্টেন্সটা মেক করতে মেক পারতেছি করতে পারছি না, সেই ঠিক সেই মুহূর্তে হয়তো সেই ভোকাবুলারিটা আমার মুখ দিয়ে আসছে না। মুখ দিয়ে আসছে না, কিন্তু আমি স্মরণ করতে পারছি, খেয়াল করতে পারছি যে আমি এটা বলতে চাচ্ছি, কিন্তু আমি বলতে পারতেছি না। তখন আমি বাংলাটা অ্যাপ্লাই করে দিতাম, স্যারও ওইটা দেখে ফেলতো। আচ্ছা আচ্ছা, তো এইভাবে তুমি সেখানে তুমি অফলাইনে তো কোচিং করেছো হ্যাঁ, বা offline। ক্লাস করেছো? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, প্র্যাকটিস ইংলিশে তো অনলাইন সার্ভিসও আছে যত সার্ভিস, কিন্তু আমি মনে করি যে আমি যদি সামনাসামনি ক্লাসটা করতে পারি, প্র্যাকটিক্যালি দেখতে পারি, তাহলে আমি আরও কিছু শিখতে পারবো। যেমন আমাকে যদি অনলাইনে করি, অনলাইনে স্যার আমাকে একটা লেসন পড়াইলো, আমি এটা পড়ে গেলাম, কিন্তু আমার এই যে ধারণাটা আমি কি কারণে যাদের সুযোগ আছে তাদের জন্য অফলাইনটাই বেটার। বাট আমি বেটার মনে করি আমার জন্য অফলাইনটা। হ্যাঁ, আমি সেটাই বলছি, যাদের সুযোগ আছে তাদের জন্য অফলাইনটা বেটার। আর কেউ যদি আমার একান্ত না পারে, আমার অনেক কৌতূহল থাকে পড়ার ব্যাপারে, কিন্তু যখন আমি অফলাইন করি আমি এই কৌতূহলগুলা সলভ করতে পারি। আচ্ছা ধরো তুমি তো আইএলটিএস করতে চাচ্ছ, এই জন্য হয়তো ইংরেজি শিখতে চাও বা প্র্যাকটিস ইংলিশের দ্বারস্থ হয়েছো, বাট যারা আইএলটিএস করতে চায় না, তোমার মতো সায়েন্স ব্যাকগ্রাউন্ডে যে কোনো একটা সাবজেক্ট নিয়ে অনার্স করছে, সেটা হতে পারে কেমিস্ট্রি অর ফিজিক্স অর তুমি যেটা আছো জিওলজিতে আছো, এমন কোনো সাবজেক্টে কেউ পড়ছে, তাদের জন্য কি আসলে ইংরেজিটা আরো স্ট্রং করা অথবা তাদের বেসিকটাকে আরেকটু বেটার করা এটা দরকার আছে? হ্যাঁ, ফ্রেমলি অ্যাগ্রি উইথ ইউর নোশন। ইংলিশ হচ্ছে আমাদের ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, সো যে কোনো ক্ষেত্রে ইংলিশ খুবই গুরুত্বপূর্ণ। জব সেক্টর, বিজনেস সেক্টর, সব ক্ষেত্রে ইংলিশটা খুবই গুরুত্বপূর্ণ এখন ইন দ্য পিরিয়ড অফ মডার্নিটি। তো ইংলিশ সব জায়গায় চলে আর কি। তোমাদের টেক্সট বুকগুলো কি ইংরেজিতে না বাংলায়? ইংরেজিও আছে, নিচে এটা আবার অনুবাদও করা আছে বাংলায়। আচ্ছা, যারা প্রথম আসে তারা তো আর প্রপারলি ইংলিশে পুরোপুরি ওখান থেকে ইমপ্রুভ তার থাকে না, মিনিংটা আসলে নিতে পারে না। মিনিংটা নিতে পারে না। আচ্ছা আচ্ছা, তো সেজন্য তখন হয়তো তারা বাংলাটাও দেখে নিল, বাট হ্যাঁ, তোমাদের প্রত্যেকটা টেক্সট বুকে হচ্ছে ইংরেজিতে করা, বা সেখান থেকে তাদের সবাইকে আসলে দেখতে হয়। সো কেউ যদি আইএলটিএস করার চিন্তা করুক বা না করুক, একাডেমিক্যালিও ভালো করতে চায়, হ্যাঁ, দেন তাকেও আসলে তার বেসিকটা স্ট্রং করতে হয়, এবং বেসিক স্ট্রং এর ক্ষেত্রে তুমি বলছো প্র্যাকটিস ইংলিশ এক এবং অনন্য। হ্যাঁ, আমি মনে করি প্র্যাকটিস ইংলিশ বেটার নসন্দির ভিতরে। আচ্ছা আচ্ছা, এমনিতে এটার খরচ কেমন? আমি অন্য কারো কাছ থেকে এটা জিজ্ঞেস করি নাই, বাট তোমার কাছ থেকে জেনে নিচ্ছি এই জন্য যে অনেকে হয়তো টাকা পয়সার জন্য মনে করে যে এত টাকা খরচ করে আমি পড়বো বা আসলে পড়তে পারবো কিনা, তো এটা এফোর্ড করা কি সাধারণ ছেলে মেয়েদের জন্য খুব হ্যাঁ, কঠিন কিছু? এটাকে আমি দুইভাবে বলি। আপনার টাকা আছে, আপনি প্র্যাকটিস ইংলিশে পড়েন, আপনি ভালোভাবে আপনার ফাউন্ডেশনটা ইমপ্রুভ করতে পারেন। আপনার টাকা নাই, তারপর আপনি প্র্যাকটিস ইংলিশে আসেন, আপনি আমাদের সিও স্যারের সাথে কথা বলেন। আপনার টাকা নাই, ওইটা আপনি পার্সোনালি বলেন। আপনি চাইলে ফ্রিতেও ক্লাস করতে পারবেন। আমি এমন অনেক বেনিফিট পাইছি। আমার টাকার একটু ফিনান্সিয়ালি প্রবলেম ছিল, কিন্তু আমি ফুল কোর্সে ভর্তি হয়েছি, কিন্তু আমার ফিনান্সিয়ালি সমস্যা ছিল, আমি ওনার সাথে পার্সোনালভাবে শেয়ার করছি। তো আমি যতটুকু পারছি ওই সময় অতটুকু দিয়ে অ্যাডমিট হয়েছি, তার 15 দিন পরে আমি বাকি টাকা দিয়েছি। আমি গুড, আমার খুব ভালো লাগলো যেটা তুমি আসলে বললা যে এটা সিইও জনাব আরিফুল ইসলাম। আমরা কিন্তু দেখি অনেক প্রতিষ্ঠান আছে যারা পুরো প্রতিষ্ঠানটাকে কমার্শিয়ালি লিড করে, তারা আসলে সেখানে আলটিমেটলি যদিও পাঠদান করাচ্ছে, শেখাচ্ছে, বাট তারা সেখানে শুধু বিজনেসটাই তাদের মুখ্য বিষয় থাকে। বাট তুমি যেটা বললা যে তিনি যদি কারো সামর্থ্য না থাকে, তিনি তাকে হয়তো সুযোগ দিচ্ছেন। ওইটা আমি নিজেও ফল পাইছি, এই কারণে আমি বললাম আমি সুযোগ পাইছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা আমার খুবই ভালো লাগলো। ইনফ্যাক্ট আমি একটা করে ছোট ছোট জিজ্ঞাসার মধ্য দিয়ে যে বিষয়গুলো জানছি, আই থিঙ্ক যে প্র্যাকটিস ইংলিশটা অন্তত অফলাইন তারা যেভাবে শুরু করছেন নরসিংদীতে বা এর আশেপাশে
জেলাগুলোর জন্য এটা খুবই ভালো একটা প্রতিষ্ঠান ওই অঞ্চলের জন্য। আর তাদের অনলাইন ফাংশনটাও আমি কিছুটা জানি। সো আই থিঙ্ক ইট উইল বি আ গ্রেট ইনস্টিটিউশন ইন আওয়ার কান্ট্রি ইনশাআল্লাহ। সো ঠিক আছে, খুবই ভালো লাগলো তোমার কাছে তোমার সাথে গল্প করে। তুমি কি আমাদের দর্শকদের জন্য বা তোমার মতো যে সকল দর্শকরা আছেন আমাদের, তাদের উদ্দেশ্যে কিছু বলতে চাও? হ্যাঁ, বলো প্লিজ। যদি কেউ চায় যে তার জীবনে কিছু করার আছে ইংলিশ নিয়ে, তো সে আগের পাস্ট ব্যাকগ্রাউন্ড কেমন সেটা না বিবেচনা করে সে এখন থেকে করতে পারবে কিনা ওইটা ওর ফোকাস করা দরকার। যদি চায় যে কিছু করার জন্য, এখন তো বেশিরভাগ মানুষ উচ্চ মাধ্যমিক শেষ করে আইএলটিএস জন্য প্রিপারেশন নিতেছে তার হায়ার স্টাডির জন্য। তো ওইটা ভালো ইংলিশ যদি পড়তে হয় তো সে প্রপারলিভাবে পড়ুক, প্রপারলি একটা গাইডলাইন দরকার ওর জন্য। যদি সে স্পেশালি আমাদের নসুন্দির ভিতরে, তো আমি মাস্ট বি ওকে বলবো যে প্র্যাকটিস ইংলিশে আসো। তুমি ভর্তি না হও, তুমি 2-3টা ডেমো ক্লাস দেখো, তারপর তুমি বিবেচনা করো। আচ্ছা, ডেমো ক্লাসও ফ্রিতে দেখার সুযোগ হ্যাঁ আছে? হ্যাঁ, আমি নিজেও 2টা ডেমো ক্লাস নিচ্ছি ফ্রিতে। ও আচ্ছা আচ্ছা, গ্রেট। ঠিক আছে, তাহলে তোমার জন্য অনেক শুভকামনা থাকলো। তোমার আইএলটিএস এর স্বপ্ন পূরণ হোক, আমরা সেই প্রত্যাশা করছি এবং তোমার উত্তরোত্তর সফলতা কামনা করছি। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ টু। মশিউর রহমান, কেমন আছো? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমার গল্পটা জানতে চাই। অন্যরা তো যেমনটা বললো যে তারা বেসিক্যালি আইএলটিএস করতে চায় বা দেশের বাইরে যেতে চায়, অথবা তারা ইংরেজিতে একটু দুর্বল, সে কারণে তারা ইংরেজিতে আরেকটু স্ট্রং হওয়ার জন্যে তারা প্র্যাকটিস ইংলিশে এসছে এবং তারা শুরু করেছে এখানে ক্লাস করা। নিজেকে হয়তো গ্র্যাজুয়ালি একটু একটু করে তারা ডেভেলপ করছে। তোমার গল্পটা কি অ্যাজ ইউজুয়াল এমনই যে হ্যাঁ আমি আসলে ইংরেজিটা যেহেতু ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ বা এটা না হলে ফ্রেন্ডস সার্কেলে খুব একটা পাত্তা পাওয়া যায় না, সে কারণে আমি আসলে ইংরেজি শিখছি, এমনই একটা গল্প? নাকি তোমার গল্পটা একটু ডিফারেন্ট? নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আরেকটা বিষয় অ্যাড করতে চাই যে অন্যরা যেমনটা জেনেছে যে ফেসবুকে দেখেছে স্ক্রল করতে করতে প্র্যাকটিস ইংলিশের অ্যাড এসেছে, অথবা সেখানে হয়তো সিইও আরিফ স্যারকে তারা দেখেছে, তুমিও কি সেভাবে দেখেছো নাকি অন্য কোনোভাবে তুমি প্র্যাকটিস ইংলিশের সন্ধান পেয়েছো? 2টা প্রশ্ন একসাথে করলাম, উত্তরটাও একসাথে। আচ্ছা, আমি আমার প্রথম প্রশ্নের উত্তরটা দিচ্ছি। আমার ইংলিশ শেখার জার্নিটা শুরু হয় আসলে আমার একটা সময় ইচ্ছা জাগে যে আমি গ্লোবালি কিছু করব, গ্লোবালি কিছু করে আমার মা বাবার মুখ উজ্জ্বল করব। আচ্ছা, তো সেই ইচ্ছাটা কখন থেকে শুরু হয় সেটা আমি শেয়ার করতে চাচ্ছি। হ্যাঁ শিওর। যেহেতু আমার বাবা একজন পুলিশের চাকরি করেন, সেহেতু বিভিন্ন সময়ে তার বিভিন্ন জায়গায় পোস্টিং হয় এবং আমার সেই থ্রুতে আমাদেরও বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় নতুন পরিবেশের সাথে মানিয়ে নিতে হয়। তো সেই সময়টাতে আমরা নরসিংদী আসি 2020 সালের দিকে। আচ্ছা, তো নরসিংদীতে আমি এসএসসি এবং এইচএসসি কমপ্লিট করি। যখন আমি এইচএসসি পরীক্ষা দিচ্ছিলাম, আমার এইচএসসি পরীক্ষা শেষের দিকে, তখন আব্বুর পোস্টিং ছিল ঢাকায়। তখন আব্বু ঢাকায় অনেক অসুস্থ হয়ে পড়ছিল। আচ্ছা, আমার যখন 2টা পরীক্ষা ছিল, আর আগের পরীক্ষাতে আমি সকালে পরীক্ষা দিয়ে বিকালে নরসিংদী থেকে ট্রেনে করে ঢাকায় আসি। রাত্রে আব্বুর সাথে স্টে করি এবং দেখতে পারি আব্বুর শরীরটা অনেক বেশি খারাপ। পরদিন সকালে আমি আব্বুকে নিয়ে হসপিটালে যাই। সব ফর্মালিটিস চেক করার পর দেখতে পেলাম যে আব্বুর প্লাটেলেট ছিল প্রায় 10,000। আব্বুর হচ্ছে ডেঙ্গু হয়েছিল। তো এটা তো একটা রং সাইন। ডাক্তাররা বললো ভর্তি করতে হবে। আমি তখন আব্বুকে হাসপাতালে ভর্তি করলাম। তখন আসলে আমি বুঝতে পারলাম যে যেহেতু আমি মা বাবার একমাত্র সন্তান, তো ফ্যামিলি রেসপন্সিবিলিটিটা কী জিনিস, দায়িত্ব কী জিনিস, সেটা আমি আস্তে আস্তে উপলব্ধি করতে পারলাম। কারণ যখন 20 সালে আমরা নরসিংদীতে আসছিলাম তখন তো করোনার সময় ছিল, তখনও আব্বু কোভিড-19 আক্রান্ত হয়েছিল। তো আব্বু আমার জন্য এত স্ট্রাগল করে আমাকে একটা বেটার লাইফ দেওয়ার চেষ্টা করতেছে এবং আমি যেদিকে যেতে চাই আমার সব ইচ্ছাকে এগ্রি করছে। তো আমার বাবা যে আমার হিরো সেটা বারবার পদক্ষেপে প্রুভ করছে, কিন্তু আমি যে তার শ্রেষ্ঠ সন্তান সেটা আমি কিন্তু প্রুভ করতে পারছি না। আচ্ছা, তো আমার বাবা আমার একজন শ্রেষ্ঠ সন্তান সেটা আমি প্রুভ করতে চাই। তো সেটা প্রুভ করতে হলে আমার ইচ্ছা আমি গ্লোবালি কোনো কিছু একটা করতে চাই। আমি দেশের বাইরে গিয়ে পাবলিক হেলথ নিয়ে লেখাপড়া করে দেশে ফিরে এসে জনগণের সাথে অনেক কিছু করতে চাই, যেটা দ্বারা আমার মা বাবা আমাকে প্রাউড ফিল করবে। তো সেটার জন্য আমাকে ইংরেজি শিখতে হবে, কারণ আমি তো গ্লোবালি কমিউনিকেট করতে হবে। দ্যাটস পয়েন্ট। আমি একটু থামাই তোমাকে এখানে, এই জন্য থামাচ্ছি। আমরা সবাই না বাবা মাকে অনেক ভালোবাসি, পছন্দ করি, বাবা মার জন্য কিছু করতে চাই।
হ্যাঁ, আমরা এমন কিছু করতে চাই যাতে আমাদের বাবা-মা আমাদের অর্জনে আনন্দিত হন, খুশি হন। তারা যাতে গর্ব করে আমাদের অর্জনের কথাই বলতে পারেন। হ্যাঁ, সো এইজন্য তুমি বেছে নিয়েছো ইংরেজিতে নিজেকে এক্সপার্ট করা। এক্সপার্ট দ্যাটস ফাইন, ফাইন। ইংরেজিতে আমি এক্সপার্ট হতে পারি এবং আমি যাতে গ্লোবালি কমিউনিকেট করতে পারি, যাতে আমি বিদেশে যখন পড়াশোনা করতে যাব তখন যাতে আমার কোনো প্রবলেম ফেস করতে না হয়। বাট মানে কমিউনিকেট করার জন্য বা এক্সপার্ট হওয়ার জন্য তুমি প্র্যাকটিস ইংলিশের সন্ধান কোত্থেকে পাইছো? এই যে আমি আমার বাসা নরসিংদী, আমি প্রতিদিন বিকালে হাঁটতে যেতাম। তো হাঁটতে যাওয়ার পর দেখতে পারলাম যে কতগুলো স্টুডেন্ট টিচার পাবলিকলি কমিউনিকেট করছি, আবার কতগুলো স্টুডেন্ট যারা প্রথম দিন কথা বলতে পারতেছে না, লজ্জা ফিল করছি। কিছুদিন পর দেখতে পেলাম ওই স্টুডেন্টগুলো খুবই কনফিডেন্টের সাথে কমিউনিকেট করছি। আচ্ছা, আচ্ছা। আর আমার সমস্যা হয়তো এটা, আমি পাবলিকলি স্পিকিং করতে পারতাম না, আমার ইংরেজিতে দুর্বলতা। তো সেই জায়গায় এটা আমার একটা বেটার অপশন। আমি প্র্যাকটিস ইংলিশে যাই, স্যারের সঙ্গে যোগাযোগ করি এবং আমি সেখানে ভর্তি হই। আচ্ছা, সেখানে স্যারের সাথে সরাসরি যোগাযোগ করেছো? হ্যাঁ, আমি আমার বাসার কাছেই সেই কোচিং সেন্টারটা। আচ্ছা, আচ্ছা। আমি সেখানে যাই এবং স্যারের সাথে যোগাযোগ করার পর ভর্তি হই। নরমালি দেখা যায় একটা প্রতিষ্ঠানের সিইও বা ফাউন্ডার যারা থাকে তারা কিন্তু মানে জেনারেল স্টুডেন্টদের সাথে সে অর্থে তারা মিট করে না বা সরাসরি কথা বলে না। সো এইটা আমি বলবো যে প্র্যাকটিস ইংলিশের একটা গুড সাইন যে তারা আসলে সেই সুযোগটা দিচ্ছে। বিশেষ করে আমি স্পেশালি এটা সিইও জনাব আরিফুল ইসলাম, তাকে আমি এখানে 10 এ 10 দিতে চাই যে সে হ্যাঁ, শিক্ষার্থীদের সাথে আসলে কমিউনিকেট করে একদম ম্যান টু ম্যান। এটা একটা নাইস ডিসিশন ফ্রম হিম। তো আমি ক্লাসে ঢুকছিলাম, আমি বসার আগেই আমাদের লেকচারার যিনি শাকিল স্যার, উনি আমাকে ডেকে নিয়ে বলছিল তোমার ইন্ট্রোডাকশন দাও। তো আমি কিন্তু আমার নিজের ইন্ট্রোডাকশন তখন পর্যন্ত খুব ভালো করে দিতে পারতাম, কিন্তু আমি কনফিডেন্সের কারণে আমি বারবার ঘেমে যাচ্ছিলাম, আমি এবার অনেক শেকি ফিল করছিলাম। মানে ওটা কি তুমি মুখস্থ করে রেখেছিলে? তখন ভালো করে দিতে পারতে যে হ্যাঁ হ্যাঁ, মোমোক এবং আমি দিতে পারতাম মোমোক এবং জি, আচ্ছা। কিন্তু আমার সেরকম কনফিডেন্স থাকতো না। হ্যাঁ। তো প্র্যাকটিস ইংলিশে ক্লাস করার মধ্যে দিয়ে যে ওরা প্রতিদিন আমাকে সব স্টুডেন্টদের সামনে নিয়ে মাইক্রোফোন হাতে নিয়ে আমার প্রতিদিন কথা বলতে হতো, এবং প্রতিদিনের তারপর আমাদের আউটডোর ক্লাসে যে তো ওখানে ক্লাসে মানে মাইক্রোফোন হাতে নিয়ে সবার সামনে কথা বলতে হয়? হ্যাঁ, আমাদের একটা ছোট্ট মাইক্রোফোন ছিল, আচ্ছা। সেই মাইক্রোফোন হাতে নিয়ে কথা বলতে হতো সব স্টুডেন্টদের সামনে। হ্যাঁ। আমি কথা বলতাম এবং যে স্টুডেন্ট লিসেনার গুলো ছিল ওরা আমাকে আরো কোশ্চেন করতো, আমি সেগুলোর আনসার করার চেষ্টা করতাম ইংলিশে। আচ্ছা। এবং আমাদের একটা লেসন শেষ হলে তখন আমরা আউটডোর ক্লাসে যেতাম। আউটডোর ক্লাসে গিয়ে পাবলিকলি স্পিকিং করতাম, যেটা আমার সবচেয়ে বড় দুর্বলতা ছিল। তো প্রতিদিন যখন আমি এইভাবে প্র্যাকটিস করতে থাকি তখন আমি আস্তে আস্তে আমার দুর্বলতাতে কাটিয়ে উঠতে থাকি। একটা প্রভাব আছে যে প্র্যাকটিস মেক্স মিন পারফেক্ট। তো আমিও সেইভাবেই আগাতে থাকি আস্তে আস্তে। আচ্ছা। তো এখন তুমি সেখানে এখনো আছো নাকি সেটা ছেড়ে দিয়েছো, বা না। প্র্যাকটিস ইংলিশের সাথে এখন তোমার যোগাযোগ কতটুকু? অবশ্যই না, প্র্যাকটিস ইংলিশের সাথে আমি প্রায় আমার 2.5 মাস শেষ করেছি। এটা একটু 3 মাসের কোচ, এবং 3 মাসের কোচের মধ্যে আমাদের প্রায় প্রতিদিন 3 ঘন্টা করে পড়ানো হয় প্রতিদিন, এবং সপ্তাহে 6 দিন ক্লাস হয়। আচ্ছা, 6 দিন? সপ্তাহে 6 দিন, প্রতিদিন 3 ঘন্টা করে। এই জন্য যার যে দুর্বলতা আছে সেগুলোকে লক্ষ্য করে আমাদের টিচাররা আমাদেরকে ওভারকাম করতে সাহায্য করি। কতজন শিক্ষক সেখানে পড়ায় তোমাদের? আমাদের একজন সিইও স্যার আছেন এবং একজন লেকচারার আছেন। সিও নিজেই ক্লাস নেন? জি। আচ্ছা। এবং তুমি তোমার কথা যেটা শুনলাম, অন্যদের কথা শুনেছি, তারা মানে যে কোনো সময় তারা তাদের সিওর সাথে হয়তো দেখা করেছে বা কথা বলেছে। মানে সেখানে কি সিওর কাছাকাছি যাওয়াটা এটা কি খুব ইজি গোয়িং? ইয়েস। আরেকটা জিনিস আমি বলতে ভুলে গিয়েছিলাম যে অন্যান্য যেখানে আমি তো একাডেমিকেও ক্লাস করেছি, আমি স্যারদের কাছে কোনো কোয়েশ্চেন করতে পারতাম না, কিন্তু এই প্র্যাকটিস ইংলিশে স্যাররা আমাদের সাথে এত ফ্রেন্ডলি যে আমরা এখানে কোনো শেকি ফিল করতাম না। স্যারদের কাছে খুব মানে ফ্রেন্ডলিভাবে সব কিছু কমিউনিকেট করতে পারতাম। আমি যেখানে কোনো কিছু বুঝতাম না আমি নির্দ্বিধায় সেখানে স্যারদেরকে কোনো কোয়েশ্চেন করতে পারতাম এবং স্যার আমাকে সেটা এক্সপ্লেন করে দিতে পারতো। সময় পাওয়া যায় কোশ্চেন করার? হ্যাঁ। টিচাররা যখন ক্লাস নেন তখন কি শিক্ষার্থীদেরকে কথা বলার জন্য পর্যাপ্ত সময় দেয়? জি, পর্যাপ্ত সময় দেই। তাই? জি। 3 ঘন্টা ক্লাস আসলে কিভাবে কাটে? এটা কি তারা আসলে লেকচার মেথডে ক্লাস নেন, না মানে মেথডটা কি? টিচাররা প্রথমে তাদের যেই লেসনগুলো আছে সেই লেসনগুলা শেয়ার করে, তারপর আমাদের সেখানেই বসে আমাদের পড়ানো হয় এবং সেই পড়ানোর ফিডব্যাক নেওয়া হয়।
এবং লাস্টে আমাদের সবার সামনে গিয়ে পাবলিকলি স্পিকিং করতে হয়। আচ্ছা, মানে আমি বেসিক্যালি এই প্রশ্নটা যে জন্য করলাম সেটা হচ্ছে 3 ঘন্টা তো হিউজ টাইম, ইয়েস, প্রায় 180 মিনিট। 180 মিনিট একটা জায়গায় বসে থাকলে এমনিতেই মানুষ আসলে বোর হয়ে যায়। সো সেই জায়গায় যদি 3 ঘন্টার সময় লেকচার শুনতে হয় তাহলে কিন্তু একজন মানুষ এমনিতেই অনেক বেশি বিরক্ত হয়ে যাবে। হ্যাঁ। সো সেই বিরক্ত ভাবটা যখন তোমাদের মধ্যে আসে কি না, অথবা আসলে তখন তোমরা কি করো বা কিভাবে সেই ভাবটা কাটাও? না, সেরকম বিরক্ত ভাব আসলে আমাদের লাগে না। আমরা কিছুটা মজা করেই ইংরেজি শিখি এবং আমাদের টিচাররা আমাদেরকে সেইভাবেই ট্রিট করে। তারা আচ্ছা। প্রথমে সুন্দর করে ওদের লেসনটা দেয় এবং আমাদের সেখানে বসেই সেটা কমপ্লিট করতে হয়। তার শেষে ফিডব্যাক থাকে। আচ্ছা আচ্ছা, এটা কি নন স্টপ 3 ঘন্টা চলতে থাকে না মাঝে কোনো ব্রেক 10 মিনিটের বা 5 মিনিটের? 10-15 মিনিটের ব্রেক থাকে। স্যার যখন লেসন শেষ করে তখন 10-15 মিনিটের আমরা ব্রেক পাই। আচ্ছা আচ্ছা, একটা ব্যাচে কতজন থাকো তোমরা? একটা ব্যাচে আমরা 20 থেকে 25 জন থাকি। স্ট্যান্ডার্ড নাম্বার। হুম। অনেক কোচিংয়ে দেখা যায় যে 50 থেকে 60 জন একসাথে পড়াচ্ছে। এটা কিন্তু আসলে একজন শিক্ষক এবং শিক্ষার্থী তাদের মাঝে যে সম্পর্কটা গড়ে উঠবে, যেটা আসলে খুবই গুরুত্বপূর্ণ, সেটা তখন হয় না মানুষ বেশি হওয়ার কারণে। Yes. এবং তোমাদের এখানে যে সিইও এবং একজন শিক্ষকের কথা বললে, তারা কি প্রত্যেক শিক্ষার্থীর সাথেই 1-to-1 কানেক্টেড? হ্যাঁ, প্রতিটা শিক্ষার্থীর সাথেই তারা ফ্রেন্ডলি কানেক্টেড। তারা প্রতিটা শিক্ষার্থীকেই তাদের দুর্বলতাগুলোকে খুঁজে বের করে এবং সেগুলোর মধ্যে কাজ করে। যেমন আমার দুর্বলতা ছিল আমি পাবলিকলি স্পিকিং করতে পারতাম না। তখন ক্লাস শেষে যখন পাবলিকলি স্পিকিং করার সময় হতো তখন স্যার আমাকেই প্রথম ডাকতো, কারণ এটা আমার দুর্বলতা ছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমার দুর্বলতা ছিল যে আমি পাবলিকলি স্পিকিং করতে পারতাম না, সেই জন্য আমাকে অনেক ফাইনও দিতে হয়েছে। আমি ইংলিশ বলতে গিয়ে মাঝে মাঝে বাংলা বলে ফেলেছি, সেই জন্য আমাকে ফাইন দিতে হয়েছে। কিন্তু এতগুলো খারাপ অভ্যাসের মধ্যে আমার একটি ভালো অভ্যাস ছিল যে আমি সেখানে টাইমলি উপস্থিত হতাম। কোনোদিন আমাকে দেরি করে আসার জন্য বা আমার অ্যাবসেন্ট থাকার জন্য আমাকে ফাইন দিতে হয় নাই। আচ্ছা, বাংলা বলার জন্য ফাইন, অ্যাবসেন্ট থাকার জন্য ফাইন, লেট করার জন্য ফাইন, হ্যাঁ, তাহলে তো সবকিছুর জন্য প্র্যাকটিস ইংলিশের ফান্ডে অনেক টাকা। ফান্ডের টাকা থাকে অবশ্যই, যারা ভুল করে তারাই টাকা দেয়। আচ্ছা, আর এটা আমাদেরকে রুলস শেখাতে এবং ভালোভাবে ইংরেজি শিখতে সাহায্য করে। আচ্ছা এখন সেটার বাস্তব প্রমাণ আমি, কারণ আমি একটা সময় আমি কথা বলতে পারতাম না সবার সামনে, এখন আমি আপনার সামনে কথা বলতেছি। এটার তো কারণ ওই ডিসিপ্লিন গুলো। ডেফিনেটলি। অর্থাৎ টাকার ভয়ে তখন মানুষ নিজ গরজে ইংরেজিটা শিখে নিচ্ছে। হ্যাঁ হ্যাঁ। চমৎকার। ইংরেজি শিখে ভবিষ্যতে কি করতে চাও? আমি ইংরেজি শিখে আমি দেশের বাইরে পড়াশোনা করতে চাই। দেশের বাইরে কোন দেশে যেতে চাও? আমার ড্রিম কান্ট্রি হচ্ছে আমেরিকা। আমি আমেরিকায় লেখাপড়া করতে চাই। আচ্ছা, ওখানে গিয়ে কি পড়তে চাও? ওখানে গিয়ে আমি পাবলিক হেলথ নিয়ে লেখাপড়া করতে চাই। খুবই ভালো, খুবই ভালো। তুমি পাবলিক হেলথ নিয়ে কাজ করো, মানুষের গণস্বাস্থ্য নিয়ে কাজ করো, জনস্বাস্থ্য নিয়ে কাজ করো এবং শারীরিক মানসিক সকল স্বাস্থ্য তুমি সুস্বাস্থ্যে পরিণত করো। তোমার জন্য সেই শুভকামনা। নিশ্চয়ই প্র্যাকটিস ইংলিশের সাথে যে সম্পর্ক, তোমার যে পথ চলা, এই পথ চলার মধ্য দিয়ে তুমি তোমার স্বপ্নের কান্ট্রি আমেরিকাতে তুমি যেতে পারবে এবং আশা করি এভাবেই তুমি একটি সময় দেশ এবং মানবতার কল্যাণে কাজ করবে। তোমার জন্য অনেক শুভকামনা। থ্যাংক ইউ সো মাচ। মাজহারুল ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার গল্পটা এবার শুনবো। আপনি আমাদের আজকের এই প্রোগ্রামটা জি, যাকে দিয়ে শুরু করেছিলাম তিনি একজন আলেম ছিলেন। আপনি কি একজন আলেম? আমি আলেম না, আমি একজন তলিবুল ইলম। ফ্যান্টাস্টিক। আমরা সবাই আসলে তলেবুল ইলম। জি। আমরা সবাই তো ছোট থেকে একদম শেষ পর্যন্ত ইলম অন্বেষণ করি, জ্ঞান জি, অন্বেষণ করি এবং এটি আসলে একজন মানুষের, স্পেশালি আমি যদি বলি একজন মুমিনের ক্যারেক্টার এটি হওয়া উচিত। তো আপনি কোথায় ইলম তলব করছেন বা কোথায় কি করছেন? যে আমি বর্তমানে নরসিংদী স্বনামধন্য প্রতিষ্ঠান জামিয়া কাসিমিয়া কামিল ফার্স্ট ইয়ারে অধ্যয়নরত অবস্থায় আছি। আচ্ছা, পাশাপাশি নরসিংদী গভর্নমেন্টে ইসলামিক হিস্ট্রি অ্যান্ড কালচার ডিপার্টমেন্টে অধ্যয়ন করছি। গভর্নমেন্ট কলেজে? জি জি। আচ্ছা, এবং আমি আমার স্কিল ডেভেলপের জন্য প্র্যাকটিস ইংলিশ চর্চা করছি, শিখছি আলহামদুলিল্লাহ। কতদিন ধরে? আমার 2.5 মাস হলো। আচ্ছা, কামিল করছেন, দ্যাট মিনস একটা লম্বা স্টুডেন্ট লাইফ আপনার জি ছিল। তো একেবারে শেষ পর্যায়ে এসে আপনি জি, জি। মানে লাস্ট স্টেজে আছেন, এই শেষ পর্যায়ে এসে আপনি স্কিল ডেভেলপমেন্টের জন্য আপনি ইংলিশ প্র্যাকটিস শুরু জি করেছেন। জি। মানে এতদিন কেন আপনার মনে হয় নাই যে আপনার ইংরেজিটা শেখা দরকার?
আসলে আপনি জানেন আমাদের বাংলাদেশটা একটু কর্মের দিক দিয়ে পিছিয়ে, সচেতনতা। যেমন একজন ইউনিভার্সিটি বা একজন মাদ্রাসা স্টুডেন্ট দেখা যায় যখন তার বয়স 22 হয়ে যায়, দ্যাট মিনস অনার্স কমে মাদ্রাসায় মেশকাত, তখন সে তার মানে নিজের উপরে দায়িত্বটা বুঝতে পারে। তো আমি এর অনেক আগেই বুঝতে পেরেছি, বাট আমার আসলে স্ট্রাগল লাইফ আছে অনেক। তো সুযোগ সুবিধা, ফিনান্সিয়াল ক্রাইসিস, এগুলো কারণে হয়ে ওঠেনি। এবং আপনি অডিয়েন্সদের এবং আপনাকে জানানোর জন্য বলছি, আমি আসলে আমার পড়ালেখা আমার চাচা আমাদেরকে ঢাকা শহরে পড়ালেখা করিয়েছেন। আমি আমাদের উত্তরাতে একটি প্রতিষ্ঠান ছিল টাইম ইন্টারন্যাশনাল একাডেমি, সেখানে আমি মাদ্রাসা জীবন আমার শুরু হয়। আমি বড় হওয়ার পরে, অর্থাৎ আমার 2010 সালে, আমি 2009 সালে পিএসসি দিই। তখন প্রথম বৃত্তি থেকে পিএসসি ইনভার্ট হয়, কনভার্ট হয়। সমাপনী জি, সমাপনী তখন ছিল না, পিএসসি শুরু হলো 2009-এ, সেটাই আমি পরীক্ষা দিলাম। এরপর 2010-এ আমি 6-এ ওঠার পরে, তখন একটা স্টুডেন্টের কত বয়স থাকে, 13। তো বড় হওয়ার পরে বলা যায় আমি মাদ্রাসাতে আসি, টাইম ইন্টারন্যাশনাল একাডেমি, সেখানে পড়ালেখা করি। তো সেখানে পড়ালেখা করার পরে আমার সেখান থেকে হিফজ শেষ করি, পবিত্র কোরআন হিফজ করি। সেটা একটা ইংলিশ মিডিয়াম স্কুল ছিল, পাশাপাশি আপনার দেখা যাচ্ছে কোরআন হিফজ করার ব্যবস্থা ছিল, এমন একটি প্রতিষ্ঠান লাইক পিস ইন্টারন্যাশনাল স্কুল। তো সেখানে আলহামদুলিল্লাহ এটা বলা যায় যে আপনার ইংরেজি চর্চাটা জি, ছোটবেলাতেও ছিল। থ্যাংক ইউ ভেরি মাচ, আপনি ধরতে পেরেছেন। আমার ইংরেজির প্রতি অন্যরা যেমন গল্প বলেছে বা অন্যদের যেমন থাকে, আমার অনেক দুর্বলতা বা ইংরেজি আমি ভয় পেতাম, আমার আসলে আমি সেটা বলবো না। আমি ইংরেজির স্পেস পেয়েছি, বাট আমি ইংরেজি স্পেস সূচনাটা পেয়েছি, আমার শিখতে পেরে জানতে পেরেছি, এবং আমি নিজে নিজে চর্চা করছি, কিন্তু প্র্যাকটিসটা আসলে হয়ে ওঠে না। প্র্যাকটিস বা কোনো প্রতিষ্ঠানে পড়ার মতো আমার সেই ধরনের অ্যাবিলিটি ছিল না, কিন্তু ইচ্ছা ছিল। সেটা আমার মনে হয় এখন আমি উপলব্ধি করি। এখন আমার ইংরেজির যে অবস্থা, আলহামদুলিল্লাহ ভালো একটা পজিশনে এসেছি। আর এখন আমি চাই ইংলিশের মাধ্যমে আমি একটা কেরিয়ার গড়তে। মাদ্রাসা লাইন থেকে উঠে এসে জি, হ্যাঁ, আপনি ফাজিল কামিল করেছেন, এখান থেকে পড়াশোনা শেষ করে ইংরেজি কোনো লাইনে যেমনটা আপনি চাচ্ছেন জি, জি। ক্যারিয়ার গঠন করতে জি, জি। সম্ভব কি আসলে আদৌ? of course it is possible, not only general person, it is also possible for madrasa students like এটা সম্ভব। কারণ হচ্ছে, আর আমি মনেও করি বর্তমান আপনি দেখবেন যে আমরা কিন্তু অনলাইনে দেখতে পাই বিভিন্ন ধরনের মাদ্রাসা স্টুডেন্টরা কিন্তু ইংলিশ কোর্স করাচ্ছে, তারা ট্রেনার। এবং আপনি জেনে থাকবেন, আমি আসলে এগুলো নিয়ে একটু ঘাটাঘাটি করি, কারণ আমি বিগত এর আগে দুইটি প্রতিষ্ঠানে কাজ করেছি। যদিও প্রতিষ্ঠানটি ছোট, নুরানি মাদ্রাসায় আমি প্রধান শিক্ষক হিসেবে ছিলাম। একেবারে নিচ থেকে আমি সিলেবাস, পড়ালেখা কীভাবে করাতে হবে, গার্ডিয়ানদের সাথে আলাপ আলোচনা, এগুলো আমি নিজেই করতাম। যদিও প্রতিষ্ঠান ছোট, এরপর সেখান থেকে আমি আসলে ধারণা নিয়েছি। তো এইগুলো দেখতে গিয়ে আমার অনেক সময় গার্ডিয়ানের সাথে কীভাবে কথা বলতে হবে, কারিকুলামগুলো, মাদ্রাসা কারিকুলাম কেমন। তো আমি দেখলাম যে মাদ্রাসার স্টুডেন্টরাও ইংরেজি শিখছে, শেখাচ্ছে। যেমনটা আপনি বাংলাদেশের ঢাকা শহরে কিন্তু পিস ইন্টারন্যাশনাল স্কুল বা অন্যান্য বিভিন্ন ধরনের স্কুল রয়েছে, যেগুলো স্কুল কিন্তু সেখানে হিফজ হচ্ছে, এবং যারা শেখাচ্ছেন এরাও মাদ্রাসা থেকে চলে আসা পড়ালেখা করা স্টুডেন্ট, তারা কিন্তু শেখাচ্ছে, ইংরেজিতে শেখাচ্ছে। তো হিফজ খানায় যেমন আমার যে টিচার, আসলে কথা থেকে কথা আসলে আমার যিনি টিচার ওস্তাদ মাহমুদুল হাসান, তিনি বাংলাদেশের সুনামধন্য একটি প্রতিষ্ঠান থেকে হিফজ শেষ করেছিলেন। তিনি আমাদের টিচার ছিলেন হিফজ বিভাগে। আচ্ছা, বাট সে আমাদের সাথে ইংরেজিতে কথা বলতো। তাই? জি, হিফজখানায় আমাদের সাথে কথা বলতো। আমরা তার কাছ থেকে মূলত আমি আসলে ইংরেজি শিখতে হবে এটা পেয়েছি আলহামদুলিল্লাহ। কিন্তু আমি আসলে অনেক পরে, আপনার যেটা প্রশ্ন ছিল এত দেরিতে কেন, প্রথমে যে প্রশ্নটা ছিল, দ্বিতীয় প্রশ্ন ছিল আপনি আসলে হুজুর আগে পারে কিনা, দুটো প্রশ্ন ছিল। তো আসলে আমি ওই ওস্তাদকে দেখার পরে সে ইংরেজি কথা বলছি, তার কাছ থেকে উদ্দীপনা, অনুপ্রেরণা পায়। এরপরে যারা মাদ্রাসা স্টুডেন্টরা পারে কিনা, পারে, এটার বড় একটি প্রমাণ হচ্ছে আপনি দেখেন এখন বিভিন্ন প্রতিষ্ঠানে ইংলিশ মিডিয়াম স্কুল, বিশেষ করে ইংলিশ মিডিয়াম স্কুলে এখন তারা কি চায়, আমি এগুলো বলেছি, ঘাটাঘাটি করি। তারা চায় হচ্ছে ইংলিশ ফ্লুয়েন্ট হতে হবে। হেফজখানার শিক্ষক আমি দেখি সেখানে কি চাই, এমন চাচ্ছে যে ইংলিশে ফ্লুয়েন্ট হতে হবে।
হাফেজ তো হবে। এইটা গুড, এইটা একটা হ্যাঁ, আপনি পয়েন্ট। এখন ইদানিং এমন অ্যাভেলেবেল, আমি এটা লক্ষ্য করছি। এবং আমি আশা করি আমি আসলে প্র্যাকটিস ইংলিশে আসার পরে আমার ভিতরে অনেক ড্রিম তৈরি হয়েছে। আমি আমার অলরেডি আমার গোল চেঞ্জ করেছি, আমার স্বপ্ন চেঞ্জ করেছি আমি। দ্যাট মিনস একজন নুরানি শিক্ষক, জি জি একজন হিফজখানার ওস্তাদ যদি চান যে তিনি একটু হায়ার স্কেলে একটা বড় প্রতিষ্ঠানে তিনি পড়াবেন, This point. হ্যাঁ, Yeah. তিনি একটা ইংলিশ মিডিয়াম স্কুলে হিফজখানার শিক্ষক হবেন অথবা ইন্টারন্যাশনাল লেভেলে। এখন তো আপনার এই যে অনলাইনে বাংলাদেশ থেকে অনেক ওস্তাদরা তারা হচ্ছে প্রবাসে অবস্থানরত অথবা প্রবাসী না, ওখানকার নেটিভ যারা, জি হ্যাঁ, লাইক আমেরিকা অথবা ইংল্যান্ডে যারা নেটিভ, হুম। ওদের ছেলে মেয়ে যারা মুসলিম, ওদের ছেলে মেয়েদেরকে কোরআন পড়ানোর জন্য অনেক সময় হাফেজ খোঁজেন, ওস্তাজ খোঁজেন, জি, যারা ইংরেজিতে তাদেরকে আরবিটা শেখাবেন। আরবিটা শেখেন, এই কাজগুলো যদি আমরা করতে চাই, তখন কিন্তু আমার ইংলিশ প্রয়োজন এই হবে। নুরানি মাদ্রাসার শিক্ষক অথবা হিফজ মাদ্রাসার শিক্ষককেও ইংরেজি শিখতে শিখতে হচ্ছে। হবে, জি। এইটা আমি মানে এই জিনিসটা আমি ক্লিয়ার এ কারণে করলাম যে অনেক সময় মনে হতে পারে যে আমি তো মানে সেটেল ডাউন, আমি তো হাফেজ, আমি তো হিফজখানার ওস্তাজ, প্রধান শিক্ষক, আমার ক্যারিয়ার তো সেট, জি এখন আর ইংরেজি শিখে আমার কি হবে? কি হবে, জি। So, উনিও যদি ওনার ক্যারিয়ারটাকে আরেকটু ব্রাইট করতে চান, আরেকটু হায়ার স্কেলে কাজ করতে চান, দেন তাকেও কিন্তু আসলে ইংরেজি শিখতে হচ্ছে, এবং সেই সুযোগটাই আপনি আসলে নিচ্ছিলেন। জি, আপনি ধরতে পেরেছেন। আর আরেকটু আমি বলি, আসলে আমি যখন উত্তরায় প্রতিষ্ঠানে পড়ি, টাইম ইন্টারন্যাশনাল একাডেমি, সেই প্রতিষ্ঠানে পড়ি, আমার গোল ছিল আমি মদিনা ইউনিভার্সিটি আল আজহারে পড়ালেখা করব। কারণ আমাদের যিনি দায়িত্বে ছিলেন ডক্টর মঞ্জুর এলাই, অফকোর্স আপনি চিনবেন, হ্যাঁ, সারা দেশ থেকে চায়। একজন স্পিকার, both English and Arabic. He can speak in English properly রাইট। and like native speaker. তো এমন শাইখদের আসলে তাদের সাথে সময় কাটানোর আমাদের বা তাদের ক্লাস করার সৌভাগ্য হয়েছে। আমার ইচ্ছা ছিল অনেক বড় ধরনের মদিনা ইউনিভার্সিটি পড়ালেখা করব, ডক্টরেট করব। আসলে আমি কি বলবো, আমার ফ্যামিলিটা খুব নিম্নমানের, ক্রাইসিসের মধ্যে আমরা 3 ভাই 1 বোন। তো আমার আব্বু একটি চায়ের দোকান করে, কিন্তু এই ঢাকায় আসা, জামাইয়ের কাছে আমার মতো একটি প্রতিষ্ঠানে, সুনামধন্য প্রতিষ্ঠানে পড়ালেখা করা, এই যে আমি গ্রামের একজন স্টুডেন্ট, আমি স্কুলে 5 পর্যন্ত পড়েছি, আমার বাবা চায়ের দোকান করে। আপনার প্রশ্ন হতে পারে যে আপনি কিভাবে সেখানে এত বড় প্রতিষ্ঠানে, টাইম ইন্টারন্যাশনাল একাডেমি, ইংলিশ ভার্সন, ইংলিশ মিডিয়াম প্রতিষ্ঠানে কিভাবে আসলেন? ডেফিনেটলি। জি, এবং আমার মধ্যে এই মদিনা ইউনিভার্সিটি, এরপরে ইংলিশ শেখা, এই ধরনের বড় বড় স্বপ্ন কিভাবে জাগ্রত হলো? এই প্রশ্ন শুধু আমার না, আমার দর্শক যারা শুনছে, অবশ্যই, অবশ্যই। এই প্রশ্ন তারা মনে মনে এখন রেখে রেখেছে যে করবে তারা। জি, এর পিছনে মূল যার অবদান ছিল আমার বাবা মারও ছিল। তার আগে আমি একটা কথা বলে রেখি, এটা আমি কাউকে বলিনি, ইভেন আমাদের প্র্যাকটিস ইংলিশের যিনি আমাদের সিও আরিফুল স্যার, তাকেও বলিনি। আমার বাবা কিন্তু কথা বলতে পারে না, স্পিচলেস। জি, আসলে কি বলবো, এলাকায় হয়তো আমাদেরকে এমনভাবে দেখা হয়, কিন্তু আমি চাই আসলে যে এখান থেকেই, আমার বাবা কথা বলতে পারে না, কিন্তু আমার চাচা যারা আছে এরা আলহামদুলিল্লাহ সবাই এডুকেটেড। তো আমার বড় চাচা হচ্ছে একজন মিডিয়া ব্যক্তিত্ব, হাফেজ বেলাল হোসাইন। তিনি এবি ব্যাংকের অনেক দিন ছিলেন, দায়িত্বে ছিলেন। এরপরে লন্ডনে ছিলেন একটা মসজিদে, এবং বিভিন্ন টেলিভিশনে আলোচনা করে থাকেন। তিনি আমাকে, যেহেতু আমরা হাদিসে জানি যে চাচা হচ্ছে পিতার সমতুল্য, এটা আপনি জানেন, এই ভূমিকাটা তিনি পালন করেছেন। যেহেতু আমার বাবা প্রতিবন্ধী, কথা বলতে পারে না, তো এদিক থেকে আমার চাচা আসলে আমার প্রতি রহম করেছেন। আল্লাহ তাআলাই ব্যবস্থা করে দিয়েছেন, তিনি আমাদেরকে এই বড় প্রতিষ্ঠানে পড়ার মতো ব্যবস্থা করেছেন। এখান থেকে দোয়া করি, আল্লাহ তাআলা তাকে রহম করুন। আমিন। তো সেখান থেকে এই পড়ার কারণে আমি ইংলিশ শেখা, মদিনা ইউনিভার্সিটি পড়া, যদিও এখন আমার সেই স্বপ্নগুলো পূরণ হয়নি, কিন্তু আমার স্বপ্ন পূরণ, এই একটা স্বপ্ন চলে গিয়েছে, কিন্তু আরও স্বপ্ন আছে। আমার ইংলিশটা ভিতরে ছিল, আমি কখনো এটা, যেহেতু ওটা আর পারছি না, আমি অলরেডি মদিনা ইউনিভার্সিটিতে আবেদন করেছিলাম, তো সেখানে রিজেক্ট এসেছে। আমি আলিম থেকে, আসলে আমার গল্পটা মনে হয় একটু অন্যদিকে চলে যাচ্ছে, যাই হোক, আমি আলিম থেকে আমার পড়ালেখা খরচটা আমি নিজে বহন করছি আলিমের আগ পর্যন্ত। দ্যাট মিনস, দর্শক হয়তো বা আলিম বুঝবে না, আলিম দ্যাট মিনস এইচএসসি যে সমমান। তো আলিমে আগে আমার চাচা আমার পড়ালেখার, আমার যে খাবার দাবার ইত্যাদি সকল ব্যয়ভার সে তিনি বহন করতেন। তো আলিমের পর থেকে আমি নিজেই, করোনার পরে একটা বড় একটা সমস্যা গিয়েছে, দেখেছি বাংলাদেশ সারা বিশ্বেই অনেকে ঝরে গিয়েছে। তো আমি ঝরে যাইনি, আমি স্ট্রাগল করছি, ইনশাল্লাহ সামনে করব। আমি আমার বয়সটাও বলি, কারণ আমার এটা শুধু আমি যে এখানে বলতে এসেছি বিষয়টা এমন না, আমার কথা শুনে অনেকেই, আশা করি অনেকেই অনুপ্রেরণা পাবে।
এবং আমার মতো যারা, আমি তো এখন ইমাম, আমার ইমাম আমি যে হাদিয়াটা পাই সেটা দিয়ে আমি আমার ফ্যামিলি চালাচ্ছি, আই ম্যারিড। তো আমি তাদের উদ্দেশ্যে এই গল্পটা বলতে চাচ্ছি যে আলিম এর পর থেকে এ পর্যন্ত টোটাল খরচ আমি বিবাহ করেছি, আমি আমার নিজের টাকা দিয়ে করেছি। আমার সব কিছুই, মানে আমার পড়ালেখা খরচ আমি চালাচ্ছি, আমার কলেজ, আমার মাদ্রাসা, আমার প্র্যাকটিস ইংলিশ। এখানে একটা বড় একটা ইতিহাস আছে। প্র্যাকটিস ইংলিশে যে আমি ভর্তি হয়েছি, এটা লজ্জার কিছু নেই। আমি একেবারে আমার শ্বশুর বাড়ি থেকে ঋণ করে এনেছি এই টাকাটা। আচ্ছা, জি আমি এবং সামনে মানে আমার ইচ্ছা আছে যদি জমি বিক্রি করতে হয়, মানে এটা আমার ভিতরের ইচ্ছা, ওটা কি জমি বিক্রি করে আমি ওটা কি ঋণ ছিল না ঋণ ছিল, এনি ঋণ চান্স ছিল। এটা যৌতুক ছিল? না না, ওটা আমার বিবাহ 2021 2.5 মাস আগে। তো অলরেডি আমি কিছু টাকা পরিশোধ করেছি। তার মানে ঋণ করে হলেও, হ্যাঁ ইনফ্যাক্ট শ্বশুর বাড়ি থেকে ঋণ করে হলেও প্র্যাকটিস ইংলিশ আসা দরকার। জি, প্র্যাকটিস ইংলিশ শেখা দরকার, মূল ইংলিশ না, এক্স্যাক্টলি। নিজের কেরিয়ার গড়তে হবে। বিশেষ করে আমাদের, আপনি জানেন যে ইমামরা আজকে অবহেলিত, ইমামরা কিন্তু আজকে অবহেলিত। ইমামরা মুসল্লিদের কাছে আজকে আটকা। তারা এক লাইনে পড়ালেখা করার কারণে তাদের কর্মস্থল হচ্ছে মসজিদ, মাদ্রাসা, এই ধরনের ধর্মীয় না, উপাসনা। আমি আপনার এই পয়েন্টটা আমি একটু অ্যাড করতে চাই। দেখেন, বাংলাদেশের, আমি যদি আমাদের রাজধানী ঢাকা, এটাকে মসজিদের শহর বলা হয়। জি যদি আমি ঢাকার কথাও বাদ দিই, সারা দেশে আমরা অন্তত 5 লক্ষ মসজিদ তো ডেফিনেটলি আছে। জি, অবশ্যই। এটা অনেক আগের সার্ভেতে আমরা এই সংখ্যাটা পেয়েছি। 5 লক্ষ মসজিদে যদি 5 লক্ষ ইমাম থাকে, 5 লক্ষ খতিব থাকেন, অথবা যদি কম্বাইন্ডলি থাকেন, তাও প্রায় 6 থেকে 7 লক্ষ মানুষ হবেন এখানে। তারা যে মানুষকে দিন বুঝাচ্ছেন, দাওয়াত দিচ্ছেন, এই দাওয়াতি কাজটা তো যাদের উদ্দেশ্যে দেওয়া হচ্ছে তাদের ল্যাঙ্গুয়েজে হতে হবে, জি ঠিক না? জি জি জি, সুন্দর পয়েন্ট। তাদের ল্যাঙ্গুয়েজ হতে হবে। তিনি আসলে কোন টোনটা বোঝেন, কোন ভাষায় তিনি তার অফিসে, তার বাসায়, সব জায়গায় কথা বলেন। আমার ইমাম কিন্তু সেটা পারছে না। জি তিনি দেখা যায় যে আমার অডিয়েন্স, আমার মুসল্লিরা 10 মিনিট কথা বললে, অথবা যদি 100টা ওয়ার্ড দিয়ে একটা সেন্টেন্স মেক করে বাংলাতেই, সেখানেও কিন্তু ইংরেজি 4-5টা 10টা 20টা সেন্টেন্স বা 20টা ওয়ার্ড কিন্তু চলে আসতেছে। চলে আসছে। বাট একজন ইমাম যখন কথা বলেন, তিনি 1 ঘন্টা আলোচনা করলেন, তার পুরো আলোচনার মাঝে একটা ইংলিশ ওয়ার্ড যদি না আসে, বা তিনি এমন কিছু অ্যারাবিক টার্ম ইউজ করলেন যেটা হয়তো আমার অডিয়েন্স বুঝতে পারছে না, সো দাওয়াতি কাজটা কিন্তু প্রপারলি হইলো না। হলো না। সো আমি মনে করি এইটা একটা গুড পয়েন্ট যে আপনি একজন ইমাম, আপনি প্র্যাকটিস ইংলিশে আসেন। বা যে আমি বারবার প্র্যাকটিস ইংলিশ বলছি, কারণ আমরা তো আসলে আজকে প্র্যাকটিস ইংলিশ নিয়ে কথা বলছি, এই প্রতিষ্ঠানটা নিয়ে কথা বলছি, বাট এটা নট নেসেসারি যে এই প্রতিষ্ঠানে হইতে হবে। বাট একজন ইমামকে ইংরেজিতে একেবারে বেসিক নলেজ যেটা, সেটা আসলে তার নেওয়া উচিত। ইংরেজিতে টুকটাক বলতে পারা তো গুড, যদি উনি বলতে নাও পারেন, অ্যাটলিস্ট দর্শকরা বা তার অডিয়েন্স, তার মুসল্লি যখন কথা বলবে, তারা যদি ইংরেজিতে কোনো সেন্টেন্স বলে, একজন ইমামের কিন্তু ততটুকু অন্তত বুঝতে পারা উচিত। এটা না হলে কিন্তু আসলে কমিউনিকেটটা হবে না, আন্ডারস্ট্যান্ডিংটা হবে না। তখন একজন ইমামের যে ভূমিকা, সেই রোলটা তিনি প্লে করতে পারবেন না। তো আপনার এই বিষয়টা আমার খুব ভালো লাগলো যে আপনি একজন ইমাম হিসেবে কাজ করতে চাচ্ছেন, আবার আপনি একজন শিক্ষক হিসেবে ইন্টারন্যাশনালি আপনি কোরআনের এই শিক্ষাটাকে ছড়িয়ে দেওয়ার জন্য আপনি ইংরেজি শিখছেন। আমি একটু জানতে চাইবো যে আপনার মতো যারা একটু পড়াশোনা শেষের দিকে আছেন, অথবা যারা প্রফেশনাল লাইফে চলে গেছেন, হ্যাঁ, তাদের জন্যে প্র্যাকটিস ইংলিশের বিহেভিয়ারটা কেমন, বা তারা আসলে সেখানে কতটুকু কমফোর্ট ফিল করবে? অনেক সময় হয় কি, আপনি একজন ইমাম, আপনি যখন একটা ক্লাসে ঢুকলেন, দেখলেন যে সেখানে এসএসসি বা দাখিল লেভেলে একটা ছেলে বসে আছে, ওর সামনে তো আপনি কথা বলতে গেলে এমনিতেই আপনি একটু শাই ফিল করবেন। সো এই জায়গাটা কতটুকু ফ্রেন্ডলি এবং কতটুকু কমফোর্ট জোন হিসেবে আপনি পেয়েছেন? যে আপনি সুন্দর প্রশ্ন করেছেন। প্র্যাকটিস ইংলিশ কর্মজীবীদের জন্য 100তে 100 উপযুক্ত। আচ্ছা, কারণ হচ্ছে আমি কিন্তু কর্মজীবী, এবং আমাদের প্র্যাকটিস ইংলিশে আমি দেখেছি অনেক মায়েরা 3-4 বাচ্চা আছে, তাদের সাথেও আমার ক্লাস করতে হয়েছে, আমি ক্লাস করেছি। আচ্ছা, পরবর্তীতে আমি একটু ধারণা করলাম কেন তিনি শিখছেন। আমি নিজে নিজে যেটা ধারণা করেছিলাম সেটাই সঠিক হলো। পরে জানতে পারলাম সে বাইরে যেতে চাচ্ছে। অনেক মহিলারা কাজ করতে যাচ্ছে না সৌদি আরবে, তো সেখানে তো ইংলিশ দরকার হয়। আপনার কাজ করতে যায়, অনেক সময় দেখা যায় হাজবেন্ড বাইরে থাকে, তাকে যদি কোম্পানি দিতে যেতে চান, তখনও তো আসলে সেটা লাগে। তো এখানে শিখতে আসেন। এরপর বিভিন্ন ধরনের আপনার ইঞ্জিনিয়ার বলেন, তারাও কিন্তু প্র্যাকটিস ইংলিশে
ইংলিশ শেখার জন্য আসছে, অর্থাৎ মানে ফিজিক্যাল ক্লাস আপনি বিভিন্ন পেশার লোকজন যারা তারাও করছেন? তারাও করছে অলরেডি, মানে আমরাও তাদের সাথে ক্লাস করছি। ও, আমাদের এই ব্যাচে আছে, আমরা তো এসএসসি ব্যাচ, তো সেখানে আমিও যুক্ত হয়েছে, আমি কর্মজীবী। তো সেখানে আরও 2জন এরকম ওমেন রয়েছে যারা কিনা অলরেডি তাদের 2-3 সন্তান রয়েছে। এবং আচ্ছা। বিভিন্ন পারপাসে, কেউ দেখা যাচ্ছে বিদেশে যাবে, এরপরে কেউ দেখা যাচ্ছে যে চাকরি করছে, চাকরিটাকে আরেকটু ভালো পর্যায়ে যাওয়ার জন্য। এমন যেমন আমি আমার কথাই বলি না কেন, আমি তো কর্মজীবী, আমি কেন ইংরেজি শিখতে আসলাম? আর একটা পয়েন্ট আমি যোগ করবো আপনার সাথে, আমার ইংরেজি কেন আমি আসলে মাদ্রাসার ছাত্র হয়ে, মাদ্রাসা স্টুডেন্ট হয়ে অলরেডি এটা চলে গেছে, এরপরও আরেকটু বলি, একটা গুড পয়েন্ট আছে এখানে, কেন আমি ইংরেজি শিখছি। আমি তো হিফজখানায় চাকরি করতে পারতাম। আপনি যদি বলেন হিফজখানা এখন ঢাকা শহরে, আমি যতটুকু জানি ভালো একজন হাফেজের বেতন 25-20 থেকে শুরু হয়, 20-25-30-40 হাজারও আছে। তো আমি সেটা না করে কেন ইংলিশ শিখছি? আসলে আমি আপনাকে বলেছি যে আমার ইচ্ছা ছিল যে ডক্টরেট করা। যখন এগুলো হলো না, তখন আমি চিন্তা করলাম জামিয়া কাসিমে যারা পড়ালেখা করে এদের স্বপ্ন কিন্তু একটু বাইরে যাওয়ার থাকে। বাংলাদেশে হলেও তাদের থাকে যে একটা কোনো আলিয়া মাদ্রাসা লেকচারার হবে, এমনটা স্বপ্ন থাকে। তো আমার এই ধরনের স্বপ্ন অলরেডি আমি এগুলো বাদ দিয়ে দিয়েছি, কারণ আমাদের যিনি সিও স্যার, আমি কি বলবো এখানে, এটা মার্কেটিং বা তার আমাদের প্রতিষ্ঠানকে উপরে নেওয়ার জন্য না, আমি এখানে ভর্তি হওয়ার পর প্র্যাকটিস ইংলিশ শুধুই আমাকে ইংলিশ কথা শেখায়নি তিনি। আমি অলরেডি কিন্তু একটা অনুষ্ঠান, আমাদের একটা ইংলিশ স্পিকিং কম্পিটিশন হয়েছিল, সেখানে হোস্ট হিসেবে দায়িত্ব পালন করেছিলাম। আচ্ছা। তো আমি স্যারকে ধন্যবাদ দিব, আসলে যে যেটার কারিগর হয় সে সেটার আসলে শারগিরদের বুঝতে পারে কি কোনটা পারে। তো স্যার আসলে আমাকে ধরতে পেরেছিল, আমি এটাই মনে করি। এবং স্যার অলরেডি আমাকে প্র্যাকটিস ইংলিশে আমাকে একজন টিচার হিসেবে নিযুক্ত করেছেন। আলহামদুলিল্লাহ, জি। তো স্যার আসলে বুঝতে পেরেছেন যে হয়তো আমি পারবো, আমার দ্বারা হবে, স্যার এটা করতে পেরেছেন। এইটা প্র্যাকটিস ইংলিশের একটা সাকসেস যে সে তার নিজের স্টুডেন্টকেই টিচার হিসেবে সে নিয়োগ দিতে পেরেছে। এটা যে কোনো প্রতিষ্ঠানের জন্যই অনেক বেশি গর্বের, এবং তারা যে আসলে সাকসেসফুলি তাদের কর্মযোগ্যটাকে রান করতে পারছে তারই একটা প্রমাণ। আপনি সেখানে শিখেছেন, এখন শেখাচ্ছেন, এবং সবকিছু মিলিয়ে আপনি অনেক বড় ড্রিম আপনার, যেমনটা আপনি বলছিলেন যে আপনি দেশের বাইরে পড়াশোনা করতে চান। সো পেশাগত জীবনে এসেও আপনার এই যে পড়াশোনা করতে যাওয়া অথবা আরো বেশি জানার যে একটা আগ্রহ, নিজেকে আপনি পরিচয় দিয়েছেন তালিবুল ইলম প্রত্যাশী হিসেবে। আমি সর্বতোভাবে আপনার পুরো ব্যাপারগুলোকে আমি খুবই অ্যাপ্রিসিয়েট করছি। আমি মনে করি যে একজন মানুষের আসলে এমনই হওয়া উচিত, সবসময়ই তার জ্ঞান অর্জনের পেছনে ছোটা দরকার, জ্ঞান অর্জনের প্রতি যে আগ্রহ, যে ভালোবাসা, সেটি লালন করা উচিত। আপনাকে আমরা ধন্যবাদ জানাতে চাই আমাদের আজকের অনুষ্ঠানের পক্ষ থেকে, এবং একই সাথে প্র্যাকটিস ইংলিশের যে জার্নিতে আপনি যুক্ত হয়েছেন এখন রাইট নাও অ্যাজ এ টিচার, আমি মনে করি যে স্টুডেন্ট লাইফে যেভাবে সফল ছিলেন, আপনি শিক্ষক জীবনেও প্র্যাকটিস ইংলিশে সেভাবেই সফল হন। অনেক শুভকামনা আপনার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। ফাইনালি শাকিল আহমেদ, শাকিল ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ, অনেকের সাথে কথা বললাম আমার এই লম্বা এপিসোড, প্রায় 6 থেকে 7 জনের সাথে কথা বলেছি, সবাই তো আপনার ছাত্র। আপনি কতদিন ধরে আছেন এখানে প্র্যাকটিস ইংলিশে? আমি প্র্যাকটিস ইংলিশের সাথে জড়িত লাস্ট ফেব্রুয়ারি মান্থ থেকে, ফেব্রুয়ারির লাস্ট অংশ থেকে আমি ওদের সাথে 2026। আচ্ছা 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 আচ্ছা। কি করেন এমনিতে? এমনিতে আমি একজন রানিং স্টুডেন্ট। কোথায়? অ্যাপার্ট ফ্রম দ্যাট আই এম ডুইং মাই জব। আমি স্টুডেন্ট নরসিংদী গভর্নমেন্ট কলেজের, অ্যান্ড মাই মেজর ইজ ইকোনমিক্স। ফাইন। কোন ইয়ারে আছেন? ফাইনাল ইয়ার। আচ্ছা, ইংরেজির প্রতি প্যাশনটা কিভাবে? ইংলিশের পেছনে আসার গল্প মেনলি আমার ছোটোবেলা থেকে ইংলিশের প্রতি একটা আকর্ষণ ছিল, বাট আনফর্চুনেটলি আমি সেটা কন্টিনিউ করতে পারি নাই। যখন আমি আমার ইন্টারমিডিয়েট শেষ করলাম, তখন দেখলাম যেহেতু আমি পাবলিক ইউনিভার্সিটিতে যেতে পারি নাই, সামহাও আমি যেতে পারিনি, সেই কারণে আমি চিন্তা করলাম যে এখন আমি একটা সুযোগ নিতে পারি ইংলিশকে নিয়ে কোনো কিছু করার। আচ্ছা। তারপর আমি চলে আসলাম ঢাকায়। এর মাঝে আমি উল্লেখ করে রাখি যে আমি যখন অনার্স ফার্স্ট ইয়ারে, তখন আমি ভর্তি হই আবার হচ্ছে নরসিংদী গভর্নমেন্ট কলেজ ইকোনমিক্স। আচ্ছা। সো আমাদের মধ্যে এমন একটা টেন্ডেন্সি কাজ করে, যেটা হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটির স্টুডেন্টরা ক্লাস কন্টিনিউ করতে হয় না, জাস্ট পরীক্ষায় বসে ফর্ম ফিল আপ করে লাইক দ্যাট। সো আমিও তাদের দলেই ছিলাম। আমি তেমন ক্লাস করি নাই, ক্লাসগুলো মিস দিয়ে আমি চলে আসি ঢাকায়।
আচ্ছা ঢাকায় এসে আমি হচ্ছে হ্যাডম্যান একাডেমি, যেটা আমাদের এখানে বসুন্ধরার সামনে পান্থপথের কাছাকাছি খুবই, হ্যাডম্যান একাডেমিতে ভর্তি হই এবং সেখান থেকে আমার লেভেল 1 লেভেল 2 কমপ্লিট করি। দেন আমি হচ্ছে মেন্টরস থেকে আইএলটিএস করি, তারপর হচ্ছে আমি আবার নরসিংদীতে ব্যাক করি। আচ্ছা তারপর nice ওখানে করেছেন। হ্যাঁ Score? সো ওইটা আলহামদুলিল্লাহ আছে মোটামুটি। সো নরসিংদীতে ব্যাক করার পর ভাবলাম পড়াশোনা তো করতেছি, বাসা থেকে আর কত আনবো আমরা, অনেক সাপোর্ট করলো ফ্যামিলি থেকে, তো পাশাপাশি কোনো কিছু করা যায় কিনা। আচ্ছা তো তখনই আমি দেখলাম যে আমাদের প্র্যাকটিস ইংলিশের সিও স্যারের একটা ভিডিও যে ওনারা টিচার নিচ্ছে। সো বললাম একটু দেখি কি করা যায়, গেলাম স্যারের সাথে কথা বললাম। সো এটা ভিন্ন একটা স্টোরি। সো এইভাবে স্যারও আসলে দেখলো যে কমিউনিকেশন স্কিলটা আমার ভালো, সে থেকে স্যার আমাকে হায়ার করেন এবং আমি তারপর থেকে ওখানেই আছি। আপনার কি টিচার হওয়ার একটা স্বপ্ন ছিল? আপনি তো অন্য কোনো মেইনলি আমার কাজ করতে ইন্টেনশনটা পারতেন। আসলে টিচার হওয়া ছিল না, আমি লাকিলি আর কি এখানে চলে আসা আমার। So, আমার ক্যারিয়ারটা বিল্ড আপ করার ইচ্ছা ছিল মেইনলি দেশের বাইরে, এখন আমি ওই ফোকাসটেই আছি। সো ইনশাল্লাহ খুব সুন আমি আবার সেদিকে ফিরে যাব। আপনি চলে গেলে আপনার শিক্ষার্থীদের কি হবে? আসলে শূন্যস্থান কখনোই শূন্য থাকে না, এক্স্যাক্টলি। সেটা ডেফিনেটলি ফিল আপ হয়ে যাবে এবং আমি বিশ্বাস করি আমার থেকে আর ভালো কেউ আসবে। আচ্ছা আপনি এই যে জানুয়ারি থেকে আছেন 6 মাস হলো, আপনি ইংরেজি পাঠদান করাচ্ছেন, তো এই প্রসেসটার মধ্যে আপনি আসলে মানে কোন জিনিসটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন অ্যাজ এ ইংলিশ টিচার? একজন মানুষকে কি ফলো করা উচিত? এটা শুধু আমি ইংলিশ ল্যাঙ্গুয়েজের ব্যাপারে সেটা বলবো না, যে কোনো ল্যাঙ্গুয়েজ যদি কেউ শিখতে চায় তার জন্য প্রথমে দরকার ওই রকম একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করে দেওয়া, যে এনভায়রনমেন্টে সে ইংলিশটা শুনবে, ইংলিশটা বলার সুযোগ পাবে এবং তাকে কেউ জাজ করবে না সে ভুল করতেছে, তাকে কেউ কটু কথা শোনাবে না যে তুমি তো ভুল করতেছো কেন তুমি বলবে, তাকে মূলত একটা ফ্রিডম দিয়ে দেওয়া। আচ্ছা সো আমি এটাকে বিশ্বাস করি এবং আমার স্টুডেন্টদেরকে আমি এই ব্যাপারে অনুপ্রাণিত করি যে তোমার এখন যা মাথায় আছে তুমি সেটাকে শুধু মুখে নিয়ে আসো, জাস্ট ইউ নিড টু স্টার্ট ইউর জার্নি। আচ্ছা শুধু আপনি শুরু করেন আপনার কথাটা বলা, তারপর ডে বাই ডে ওই ভুলগুলো থেকে আমরা শিক্ষা নিয়ে আমরা একটা সঠিক রাস্তায় চলে আসবো। সো আমি ফোকাস করি হচ্ছে প্রথম দিন থেকে আপনি বলাটা শুরু করেন, আচ্ছা তারপর ডে বাই ডে আমরা কারেকশনটা করে নিব। আমরা তো দেখি যে আমাদের অধিকাংশ স্টুডেন্ট এখনো বলতেই পারছে না। হ্যাঁ মানে আমাদের আপনি তো এটা চাচ্ছেন যে একজন টিচার হিসেবে সে জাস্ট শুরুটা করুক, হ্যাঁ কিন্তু আমার ছেলে মেয়েরা তো শুরুই করতে পারছে না। হ্যাঁ তাদের মধ্যে একটা ইংলিশ ফোবিয়া কাজ করে যে আমি যখন বলবো আমাকে কি বলবে, এবং এটা বাস্তব আমাদের সমাজ ওইভাবেই নিয়ে। এই ফোবিয়াটা দূর করার ক্ষেত্রে একজন টিচারের ভূমিকা কি? এটাই আমি করি, যেটা হচ্ছে যে ওদেরকে একটা ফ্লোর দেওয়া, যে আপনি বলেন, আমি জাজ করবো না আপনাকে, আপনার লজ্জা পাওয়ার দরকার নাই, এবং আপনি শুধু ওয়ার্ডগুলো বলেন, নট নেসেসারি টু মেক সেন্টেন্স, আপনাকে পুরো সেন্টেন্স মেক করতে হবে সেটা কোনো কথা না, আপনি শুধু ওয়ার্ডটা বলেন, আপনি যতটুকু জানেন ততটুকু আপনি বলেন, বলার অভ্যাসটা তৈরি করেন। আচ্ছা সো আমি এই স্ট্র্যাটেজিটাকে ফলো করি এবং আমি বিশ্বাস করি যদি সে এখন শব্দ বলে, আজ সে শব্দ বললো, কাল সে শব্দ বললো, এরকম ভাবে ডে বাই ডে সে সেন্টেন্সের দিকে আগাইতে থাকবে আচ্ছা এবং এটা ওয়ার্ক করে। এবং আপনি এক্ষেত্রে একজন গুড লিসেনার হিসেবে তার কথাটা জাস্ট শুনে যাচ্ছেন। হ্যাঁ আমি শুনে যাই, আমি এখানে তাকে জাজ করি না যে তুমি ভুল করতেছো, তার মানে এই না আমি তার ভুলটা আবার ধরাই দেই না, আচ্ছা তার বলার মাঝখানে আমি তাকে ইন্টারাপ্ট করি না, সে যখন বলা শেষ করে তখন আমি তাকে ঠান্ডা মাথায় বোঝাই যে আপনার এই বলাটা এভাবে না হয়ে ওইভাবে যদি হইতো আরো সুন্দর হইতো। সো নেক্সট টাইম যখন আপনি চেষ্টা করবেন তখন আপনি আপনার ওই কারেকশন ফর্মটাকে ইউজ করেন, ভুলটা নিয়ে থাকবেন না, তখন সে অনুপ্রাণিত হয় এবং তার ওই ভুলটা সে বুঝতে পারে এবং সেভাবে সে আগায় যায়। আপনি এখন পর্যন্ত কতজন শিক্ষার্থীকে পড়িয়েছেন অ্যাপ্রক্সিমেট? অ্যাপ্রক্সিমেটলি 200 or 200 প্লাস। এই যে 200 বা 200 প্লাস স্টুডেন্টকে পড়িয়েছেন, এদেরকে পড়াতে গিয়ে আপনার তো নানাবিধ বৈচিত্র্যময় অভিজ্ঞতার মধ্য দিয়ে আসতে হয়েছে। definitely. হ্যাঁ, আপনি অনেক মেল আর ফিমেল স্টুডেন্টকে পড়িয়েছেন, অনেক স্টুডেন্ট যারা হচ্ছে মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের, অনেকেই আছে স্কুল কলেজ ব্যাকগ্রাউন্ডের, বিভিন্ন রকম বৈচিত্র্যময় অভিজ্ঞতা আপনার ছিল। সবকিছু মিলিয়ে কি মনে হয় যে আমাদের দেশের ছেলেমেয়েরা ইংরেজিটা শিখতে চায়, মানে ওরা আসলে কতটুকু চায়, ওরা কি আদৌ চায় বা চাইলে কতটুকু চায়, এই ব্যাপারে আপনার ফিলিংসটা কি? আচ্ছা, এটা যদি আমি আমার এই স্বল্প সময়ের অভিজ্ঞতা থেকে বলতে চাই তাহলে বিষয়টা হচ্ছে এমন, আমাদের দেশের স্টুডেন্টরা কোনো একটা ভিডিও বা কোনো একটা যে কোনো একটা সোর্স থেকে হয়তো তারা একটু মোটিভেট হয় যে আমার ইংলিশটা দরকার, বা আমাদের সামনে অনেক ভিডিও চলে আসে যে 3 মাসের একটা কোর্স করলে আমি ইংলিশটা শিখে ফেলতে পারবো, আমরা নেটিভ স্পিকারদের মতো কথা বলতে পারবো। সো ওই রকম কোনো একটা মোটিভেশন নিয়ে তারা আসে, বাট দে কান্ট টেক দেয়ার মোটিভেশন, তারা তাদের ওইটা ধরে রাখতে পারে না, তাদের কনসিস্টেন্সিটা তারা মেনটেন করতে পারে না, এখানে এসে তারা হচ্ছে ড্রপ আউট হয়ে যায়।
এটা হচ্ছে মেইন প্রবলেম। তার মোটিভেশনটা নিয়ে আসে, ওই মোটিভেশনটা, ওই জেদটা তারা ধরে রাখতে পারে না শেষ পর্যন্ত। সেটা লাগতে পারে কারো কারো ব্যাপারে 3 মাস, কারো 6 মাস হইতে পারে, পার্সন টু পার্সন ভ্যারি করে, বাট তারা যদি ধরে রাখতে পারতো, আমি বিশ্বাস করি তারা শিখতে পারতো। আপনি আপনার 200 শিক্ষার্থীকে এই জেদটা ধরে রাখতে কোনো কর্মসূচি নিয়েছেন? আমি সবসময় তাদেরকে বলি তারা যেন নিজেকে নিজে জাজ না করে, সে যেন কারোর সাথে নিজেকে কম্পেয়ার না করে, তার কম্প্যারিজনটা হবে হচ্ছে তার নিজের সাথে। আমি ফলো করার চেষ্টা করি হচ্ছে, আমাদের একটা ইংলিশ একটা বই পাবেন এরকম, যে থিঙ্ক অ্যান্ড গো রিচ অথবা রিচ ড্যাট পোর ড্যাট, ওইরকম যে বইগুলো আছে, ওরকম একটা বই থেকে আমি দেখেছিলাম যে আপনি আপনার গতকাল থেকে আপনি আজকে, মানে গতকাল আপনি যা ছিলেন তা থেকে আজকে 1%ও বেটার কোনো কিছু করছেন কিনা। কারোর সাথে কম্পেয়ার করার দরকার নেই, আপনি নিজেকে নিজের সাথে কম্পেয়ার করেন। আমি গতকাল যা ছিলাম তা থেকে শুধুমাত্র আমি 1% বেটার হবো আগামীকালকে। নিজেকে নিজে ছাড়িয়ে যাওয়া, নিজেকে নিজে ছাড়িয়ে যাওয়া, নিজের সাথে নিজে চ্যালেঞ্জ নেওয়া। তো ওই 1% করতে করতে যদি আপনি আগাইতে থাকেন, আপনি 3 মাস গেলে আপনার দেখা যায় আপনি প্রায় 100% চেঞ্জ। তার মানে শুধুমাত্র 3 মাস যদি আপনি কনসিস্টেন্সিটা ধরে রাখতে পারেন, আপনি কমপ্লিট একটা নিউ ভার্সন চলে আসবে আপনার। আচ্ছা, আপনার যে প্যাকেজটা বা আপনাদের এখন যে কোর্স, হ্যাঁ 3 মাসের কোর্স, 3 মাস যখন শেষ হয়ে যাবে, একজন শিক্ষার্থী চলে গেল, তখন তার আসলে আবার যখন প্র্যাকটিসহীনতা তৈরি হবে, হ্যাঁ তখন তো সে আর এই এনভায়রনমেন্ট পাচ্ছে না, তখন আসলে সে তো ভুলেও যেতে পারে। তাদের জন্য আপনাদের কোনো কেয়ারের কোনো জায়গা আছে কি? এই ব্যাপারে আমাদের প্র্যাকটিস ইংলিশ তাদেরকে বিশাল একটা ফ্লোর দিয়ে থাকে। যেরকম আমরা শুধু আসলে 3 মাস সময় বিক্রি করি না তাদের কাছে, আমরা তাদেরকে একটা প্ল্যাটফর্ম তৈরি করে দেই। 3 মাস আমরা একটা ডেডলাইন রাখি তাদের জন্য, যে কোর্সের ডিউরেশনটা হচ্ছে আমাদের 3 মাস, বাট ইফ এনি স্টুডেন্ট নিড মোর টাইম উই উইল প্রোভাইড। তাদের জন্য আমাদের দরজা সবসময় খোলা। 3 মাসের পরও যদি কোনো স্টুডেন্ট মনে করে যে আমার আবার পুরো কোর্সকে রিপিট করা দরকার, আমরা সেটাই করে থাকি। আমরা তাকে উন্মুক্ত করে দিই, আপনি আসেন, পরবর্তী বেচের সাথে জয়েন হন এবং আপনি কোর্স থেকে আবার রিপিট করেন। এক্ষেত্রে পে করতে হয় না? না, আমাদের আর কোনো পেমেন্টের দরকার হয় না, টোটালি ফ্রি যদি সেটা হয়। সো এরকম আমরা কিছু স্টুডেন্ট পেয়েছিলাম, এরকম হয়, বাট মোস্ট অফ দ্য স্টুডেন্ট দে ক্যান স্পিক ইংলিশ আফটার কমপ্লিটিং দেয়ার কোর্স। এটা ফ্যান্টাস্টিক যে আপনি একটা মানে পুরো কোর্সটাই তাকে আবার আপনি রিপিট করার সুযোগ দিচ্ছেন উইদাউট এনি পেমেন্ট। থ্যাংক ইউ, এটা আমার খুবই ভালো লাগলো। এবং আই থিঙ্ক এই কারণে আপনার যারা অ্যালামনাই, অর্থাৎ 3 মাসের কোর্স করে যারা আপনার অ্যালামনাই হয়েছে, তারা সবসময়ই এই প্র্যাকটিস ইংলিশকে ধারণ করবে এবং তারাই হয়তো আপনার এই প্রতিষ্ঠানের ক্যানভাসার হিসেবে তারা হয়তো এই প্রতিষ্ঠানের মেসেজ পৌঁছে দেবে। হ্যাঁ, আমরা এখনো আমরা এমন অনেক স্টুডেন্ট পেয়েছি যারা আমাদের বিগত স্টুডেন্টের রেফারেন্সে আসছে আমাদের এখানে। আপনি আজকে এমনই একজন স্টুডেন্টকে ইন্টারভিউ করলেন, যারা একসাথে 3 জন এসে আমাদের এখানে অ্যাডমিট হয়েছে রেফারেন্সের মাধ্যমে। এমন আরো অনেক উদাহরণ আছে আমাদের হাতে, যারা স্টুডেন্টদের মাধ্যমে রেফারেন্স হয়ে আসছে। সো আমরা তাদেরকে ওইভাবেই হ্যান্ডেল করি, ওইভাবে আমরা তাদের সাথে বিহেভ করি, তাদেরকে আমাদের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করি। আচ্ছা আচ্ছা, রেফারেন্স হিসেবে অবশ্যই স্টুডেন্টই সবচেয়ে বেটার। হ্যাঁ, এটি যে কোনো মিডিয়া থেকে স্টুডেন্টরা যারা আসলে সরাসরি আপনার কাছ থেকে শিখেছে বা আপনার ফলটা তারা ভোগ করেছে, তারাই যখন ক্যানভাসার হবে, তারাই যখন আসলে বলবে এটা ভালো খারাপ, তখন এটাই কিন্তু মানুষ সহজে গ্রহণ করবে। আমরাও সেটা মন থেকে বিশ্বাস করি। আমরা চাই যারা নতুন, যারা আসতে চায়, যারা শিখতে চায়, তারা যেন আমাদের স্টুডেন্টদের কাছ থেকে ফিডব্যাক নেয়। আমাদের কাছ থেকে নেওয়ার কোনো প্রয়োজন নেই, আমরা তো বলবো আমরা ভালো, বাট এটা কেন আপনি বিশ্বাস করবেন? আপনি রিয়েলিটিটা দেখেন, স্টুডেন্টদের কাছ থেকে আসেন, কথা বলেন, তারপর হচ্ছে ফিডব্যাক নিয়ে তারপর আপনি ডিসিশন নেন আপনি কোথায় যাবেন। আপনাদের ফিউচার প্ল্যান কি? কিভাবে সামনে এগিয়ে নিতে চান এই প্র্যাকটিস ইংলিশকে নিয়ে আমাদের স্বপ্ন অনেক বড়। আমরা আস্তে আস্তে আমাদের জার্নিটা শুরু করেছি। আমরা নরসিংদীতে আছি, খুব বেশি দিন হয় নাই, এর মধ্যে আমরা বেশ সাড়া পেয়েছি। নরসিংদীর মধ্যে অন্যতম একটা বিশ্বাস আমরা অর্জন করতে সক্ষম হয়েছি। সো খুব সুন আমরা বিশ্বাস করি যে আমরা এখানে একদম কমপ্লিট ইংলিশ নিয়ে যত কোর্স আছে সবগুলোকে আমরা রান করাবো। এটা হইতে পারে জুনিয়র, তার কিডস, জুনিয়র, স্পোকেন, আইএলস এবং যদি প্রয়োজন হয় ফনিক্স, সবগুলো কোর্স আমরা একই প্রতিষ্ঠানে একই ফ্লোরে নিয়ে আসবো। আচ্ছা, যাতে করে শিক্ষার্থীরা আসলে মানে ছোট থেকে বড়, ইনফ্যাক্ট মানে কোথাও যেতে না হয়, আর কোথাও যাওয়া লাগবে না, সে কমপ্লিট একটা গাইডলাইন এখানে পেয়ে যাবে। থ্যাংক ইউ, আপনার জন্য দোয়া, আপনার প্রতিষ্ঠান প্র্যাকটিস ইংলিশের জন্য দোয়া এবং আপনার যত শিক্ষার্থী রয়েছে সকলের জন্য দোয়া করি। আপনারা যেভাবে কাজ শুরু করেছেন, যেভাবে কাজ করছেন, এই কাজের মধ্য দিয়ে আপনারা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবেন। আপনাদের শিক্ষার্থীরা সবাই মিলে বাংলাদেশের নাম বিশ্ব পরিমণ্ডলে আপনারা উজ্জ্বল করবেন। আপনাদের জন্য অনেক শুভকামনা। We are really honored to be here. Thank you so much. থ্যাংক ইউ টু আরিফ ভাই।
আপনার অনেক গল্প শুনলাম, সবাই আপনার কথা বললো, আপনি কিভাবে এই যে এত এত মেরিটোরিয়াস ব্রিলিয়ান্ট স্টুডেন্টকে আপনি গড়ে তুলেছেন, তাদেরকে ইংরেজি শিখিয়েছেন। আপনার সাথে তো আমার আগেও বসা হয়েছে, আপনার প্র্যাকটিস ইংলিশের গল্প আমি শুনেছি, আপনার পুরো গল্পটাই আসলে শুনেছি। বাট আজকে হাতে কলমে যেভাবে আমি দেখলাম যে শিক্ষার্থীরা সত্যিকার অর্থেই প্র্যাকটিস ইংলিশ থেকে নিজেদেরকে এনরিচ করার সুযোগ পেয়েছে, নিজেদেরকে সমৃদ্ধ করেছে, নিজেদেরকে ডেভেলপ করেছে, তারা নিজেদেরকে কখনো ভেঙেছে আবার কখনো গড়েছে। সব কিছুর পেছনের মূল কারিগর আপনি ছিলেন, আপনি আছেন। সো আপনাকে আমি আসলে আজকের এই ভিডিওতে অ্যাড করতাম না, বাট তারপর আমার মনে হলো যে যারা আমার আগের ভিডিওটা হয়তো মিস করেছেন তাদের অন্তত জানা উচিত যে এত এত শিক্ষার্থী যারা যে ছোট, আমিও বেশ দেখলাম যে এসএসসি পাস করেছে এমন কিছু শিক্ষার্থী, মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের শিক্ষার্থী, বিভিন্ন ভ্যারিয়াস সেক্টর থেকে যারা উঠে এসছে, এ ধরনের শিক্ষার্থীদেরকে আসলে কোন টিচার গড়ে তুললেন তাদেরকে আমার দর্শকদের সাথে একটু পরিচয় করিয়ে না দিলে ব্যাপারটি অসম্পূর্ণ থেকে যাবে। এই ভাবনা থেকেই মূলত এই ভিডিওতে আপনাকে আমি আমার অ্যাড করা। আমি খুবই কৃতজ্ঞ আপনার প্রতি এবং আমি খুবই আনন্দিত যে আপনাকে এই ভিডিওতে আমি অ্যাড করতে পারছি। আমি আপনার কাছে জানতে চাইবো যে আপনার এই যে শিক্ষার্থী, এ তো জাস্ট মানে স্যাম্পল, আমি বলবো যে স্যাম্পল, হাতে গোনা কয়েকজন, এমন তো আপনার শত শত শিক্ষার্থী রয়েছে। আপনার আসলে প্ল্যানটা কি আমি আরেকবার জানতে চাইবো। কি চান আপনি সারা বাংলাদেশের সবাইকে, মানে কেউ আর বাংলা বলবে না, সবাই ইংরেজি বলবে, এটাই কি আপনার চাওয়া? অ্যাকচুয়ালি আমার চাওয়াটা কিন্তু আমি আগে একবার বলেছিলাম যে আসলে আমার ইংলিশের ভয়ে কিন্তু আমি বেঞ্চের নিচে লুকিয়েছিলাম এবং সেখানে বসে আমি প্রতিজ্ঞা করেছিলাম যে আমি তো ইংলিশ আজকে থেকে শিখবই এবং একসময় আমি কোটি কোটি মানুষকে শেখাবো। সো আমি কিন্তু ওই যে 7-8 বছর আগে যে প্রতিজ্ঞা করেছিলাম সেম কাজটা এখনও করছি, বাট ওই সময় আসলে প্ল্যান ছিল যে কাকে শেখাবো। বাট এখন আমরা অফলাইনে তো অনেক মানুষকে শেখাচ্ছি, আমাদের এখানে বড়রা পড়ছে, সকাল সন্ধ্যা বেশি আমরা চাকরিজীবীদেরকে আমরা অফলাইনে পড়াচ্ছি, আমরা অনেক আমাদের এখানে ডাক্তাররা পড়ছে, ডেন্টিস্টরা পড়ছে, ইঞ্জিনিয়াররা পড়ছে, বিভিন্ন জার্নালিস্টরা পড়ছে, অনেক ব্যাংকের ম্যানেজার তারা এখানে পড়ছে। সো সন্ধ্যার বেচে আমরা এরকম একটা দেখা যাবে যে অনেক ইংরেজি শিক্ষকও হয়তো আপনার এখানে অনেক স্কুলের হাই স্কুলের মূলত ইংলিশ টিচার তারাও আমাদের এখানে ইংলিশ শিখছে। সো আমরা ট্রাই করছি যারা ব্যস্ত মানুষ তাদেরকে সন্ধ্যার বেচে আমাদের নরসিংদী পড়ানোর জন্য। বাট আমার যে মেইন ইন্টেনশন, যেটা আমি আগে বলেছিলাম, যে বাংলাদেশে এরকম লক্ষ লক্ষ চাকরিজীবী আছে যারা কম টাকা বেতনে চাকরি করে, বাট তারা যদি শুধুমাত্র ইংরেজিটা শিখতে পারে তারা অনেক টাকা বেতনে চাকরি করতে পারবে। এবং অনেক চাকরিজীবীরা আমাকে কল দেয়, স্যার অনলি ফর ইংলিশ, অ্যাকচুয়ালি আমি ভালো করে কমিউনিকেশন করতে পারছি না, ভালো একটা কোম্পানিতে ইন্টারভিউ দিতে পারছি না, অ্যাকচুয়ালি আমি আসলে ভালো করে একটা মিটিং অ্যাটেন্ড করতে পারি না, যখন কেউ মিটিং করে আমি আসলে ভয় পাই যে আমাকে যদি না ডাক দিত আমি কত খুশি হতাম, এবং একটা ইমেল ভালো করে লিখতে পারি না। সো আই এম ফেসিং এ লট অফ প্রবলেমস। সো প্রবলেমগুলো আমার ভিতরে আছে, বাট এখন যে আসলে একটা প্রতিষ্ঠানে গিয়ে আমি রেগুলার 3 ঘন্টা 4 ঘন্টা করে সময় দেবো, এই সময়টা তো আমি ম্যানেজ করতে পারবো না কোনোভাবেই। তো এটা শুধু একজনের সমস্যা, বাংলাদেশের লাখ লাখ মানুষের সেম প্রবলেম, সেই মানুষগুলো আসলে বিপদে পড়ে আছে। সো আমার উদ্দেশ্য ওখানে একটাই যে এই চাকরিজীবীদেরকে আমি আসলে অনলাইনে কীভাবে সবচেয়ে বেস্ট ওয়েতে শেখানো যায়। অফলাইন তো আমরা পড়াচ্ছি আলহামদুলিল্লাহ, যেটা আপনি শুনেছেন, অনলাইন তো কাউকে নিয়ে আসেনি আমরা, ভবিষ্যতে আমার সাথে অনলাইনে যারা শিখছে ওরকম কিছু মানুষকে নিয়ে আসবো। ডেফিনেটলি আমি এটা মনে মনে ভাবছিলাম যে আজকে যেমন অফলাইনে কিছু শিক্ষার্থীকে আমি সরাসরি ইন্টারভিউ করলাম, আমি বোঝার চেষ্টা করলাম যে আপনি আসলে কিভাবে শেখাচ্ছেন, মানে এটাকে আসলে বিজ্ঞাপন নির্ভর নাকি আসলেই শেখাচ্ছেন। সো আমি খুবই প্রাউড যে আপনি তাদেরকে শেখাচ্ছেন খুবই ভালোভাবে, এবং আমি এটাই চাই যে আপনার মাধ্যমে যারা অনলাইনে দেশের বিভিন্ন প্রান্তে বসে যারা আসলে শিখছে, আমি এমন কিছু মানুষের গল্প শুনতে চাই সত্যিকার অর্থেই অনলাইনে অথবা প্রফেশনাল লাইফে গিয়ে তারা আসলে শিখতে পারবে কিনা, এটা সম্ভব কিনা আদৌ, এই গল্পগুলো আমি আমাদের দর্শকদের সামনে তুলে ধরতে চাই। এখানে আরেকটু যদি আমি অ্যাড করি, আমার অনলাইন কোর্স এরকম হয়েছে যে আসলে একটা পুলিশ অফিসার, সে আসলে আমরা অনেক সময় মিশনে যাওয়া হয় না, তো মিশনে গিয়ে সেখানে আসলে সে ফিস করছে যে এখন তো আমার ইংলিশ শিখতে হবে, কোনো উপায় নেই। এই মিশনে গিয়ে তার এত ব্যস্ততার ভিতর সে আমার অনলাইন ক্লাস করেছে। আমি এরকম লোক পেয়েছি যারা সৌদি আরব, মালয়েশিয়া, দুবাই, কাতার, এগুলো থেকে তো নর্মালি অনেক মানুষ আমাদের এখানে পড়ে, অনেক সাকসেস স্টোরি আমাদের রয়েছে। বাংলাদেশে অনেক চাকরিজীবী মতো পুলিশ থেকে থাকে, সেনাবাহিনী থেকে থাকে, আর্মি থেকে থাকে, আবার বিভিন্ন আনসার্স থেকে থাকে। সো বিভিন্ন সেক্টরস থেকে তো অনলাইন তো সবার জন্য অ্যাভেলেবল, সবাই এখন করতে পারে খুব ইজিলি আর কি, এটা হচ্ছে বিষয়। তো অনলাইনে শেখানোর জন্য যত ধরনের টুলস দরকার, যত ধরনের রিসোর্স দরকার, যত কিছু আসলে যা কিছুই দরকার আমরা সেগুলোই আসলে প্রিপেয়ার করছি। এবং আমাদের যে কোর্স, যে একটা কোর্সে আসলে কয়েকটা লেভেল করেছি, এটা কিন্তু আসলে বাংলাদেশে কেউ চিন্তাও করেনি, এরকম করে আসলে কেউ এখনো প্ল্যানিংও করেনি। সো অনলাইনে শেখানোর জন্য যত ধরনের পরিকল্পনা দরকার আমরা সেটা করছি, যত ধরনের ইনোভেশন দরকার আমরা সেটা করছি। সো আমাদের বড় প্ল্যানটা হচ্ছে মূলত অনলাইনে আমরা
চাকরিজীবীদেরকে শেখানো, এবং সেটা আমরা অনেক ভালো করে করছি আলহামদুলিল্লাহ। তো আমরা ভবিষ্যতে হয়তো বা আপনার সাথে আজকে তো অনেক অফলাইনে যারা পড়ছে তাদের সাকসেস স্টোরি আপনি শুনলেন, তারা কীভাবে শিখছে। জি জি সো আমরা অনলাইনে কীভাবে শেখাচ্ছি এবং তাদের শিখে তাদের বেতনটা বেড়েছে, তাদের ইনকামটা বেড়েছে, তাদের প্রমোশনটা হয়েছে, একদম রিয়েল স্টোরিগুলো সাকসেস স্টোরি আপনার কাছে নিয়ে আসবো, হ্যাঁ, যাতে করে আপনি সেটা ফিল করতে পারেন এবং দর্শকরা যেটা বুঝতে পারে আর কি। ডেফিনেটলি আরিফ ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি প্রচণ্ড ব্যস্ততার মধ্যেও আমাদের আজকের ভিডিওতে সময় দিয়েছেন। আমি বেসিক্যালি এই জন্যই আপনাকে নেওয়া এবং অ্যাড করা, এবং আমরা এটাই চাই যে আপনার প্রত্যেকটি কর্মসূচি সেটি অনলাইন হোক অফলাইন হোক, এবং আপনার যতগুলো আইডিয়া বা যতগুলো প্ল্যান যেগুলো আসলে আমাদের পাবলিক ওরিয়েন্টেড এবং দেশ এবং জাতি ওরিয়েন্টেড, সেই প্ল্যানগুলো কিভাবে এক্সিকিউট করা যায়, হ্যাঁ, সেক্ষেত্রে আমাদেরও যদি কিছু করার থাকে ডেফিনেটলি আমরা সেখানে সারথি হতে চাই। একসাথে সবাই মিলে বাংলাদেশটাকে সত্যের পথে আমরা পরিবর্তন করতে চাই। আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আরিফ ভাই। আপনাকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ।